আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকে সেশন শুরু করতেছি ইনশাআল্লাহ। আজকে আমাদের সোহান বিন আনোয়ার সিদ্দিক, রাইট, তার হুম, রোড টু পিএমপি জার্নি আমাদের সঙ্গে শেয়ার করবে। ও আছে হচ্ছে বে ডেভেলপমেন্ট, রাইট? বে ডেভেলপমেন্টে না তুমি? জি ভাই। তো সে রিসেন্টলি পিএমপি পাস করছে। এরপরে অবশ্য আরো কয়েকজন পাস করছে ওর পরে। তো তার আগে ওর সঙ্গে বুকিং হয়ে গেছে। ও আজকে আমাদেরকে আমরা প্রথমে ওর কাছ থেকে কথা শুনবো। হ্যাঁ, আমি একটু রুলসটা বলে নেই। যারা এর আগেও ছিলেন তারা মোটামুটি জানেন। তো ও কিছু ওর প্রেজেন্টেশন দেখাবে আর কি। তো আমরা সেগুলা প্রথমে শুনবো। এই সময় আসলে প্রশ্ন করাটা ঠিক না, কারণ ইন্টারপ্রিটেশন হলে তখন দেখা যায় মোমেন্টামটা নষ্ট হয়ে যায়। তো আপনারা প্রশ্নগুলো নিজেদের মধ্যে কাগজে লিখে রাখিয়েন, অথবা এখানে যে চ্যাট বক্স আছে সেখানে দিতে পারেন। তো প্রেজেন্টেশনটা শেষ হয়ে গেলে আমরা প্রশ্ন উত্তর সেশনটা স্টার্ট করব। তো সেই সময় আপনারা আপনাদের যে কোয়ারিজ গুলো আছে ইনশাল্লাহ তার কাছ থেকে তাকে তাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। হাত রেজ করবেন, হাত রেজ করে প্রশ্ন করে ফেলবেন আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে না? সো নাও ওভার টু ইউ, সোহান। তুমি শেয়ার করতে পারবা তোমার স্লাইড? দেখো তো শেয়ার হয় কিনা। শেয়ার করো। দেখো নিচে শেয়ার বাটন আছে। আহ সাব্বাস। নেভিগেটিং দ্য ওয়ে, রাইট? জি ভাই। ঠিক আছে, তাহলে ইউ ক্যান স্টার্ট নাও। ওকে। আহ, ধন্য- ধন্যবাদ ফজলুর রহমান ভাইয়া। আহ, উপস্থিত যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আহ, এই প্ল্যাটফর্মে এসে পিএনপি অ্যাসপারেন্টদের জন্য নতুন করে কিছু বলতে পারা সত্যি একটা গর্বের ব্যাপার। কারণ আপনাদের মতোই আর কয়েক মাস আগেই আমি নিজেও একজন অ্যাসপারেন্ট ছিলাম। চেষ্টা করছিলাম পিএনপি পাশ করার জন্য, এবং আমি নিজেও পিপির কয়েকটা সেশন ইউটিউব থেকে এবং লাইভ সেশন, ব্যাকআপ ক্লাস এগুলো অ্যাটেন্ড করেছি আমার প্রিপারেশনটা যেন ভালো হয় এই লক্ষ্যে। তো সেই হিসেবে আজকে আপনাদের সামনে কথা বলতে পারে আমি সত্যি আসলে গর্বিত। আমার নাম সোহান বিন আনোয়ার সিদ্দিকী। আমি এই মুহূর্তে কর্মরত আছি বে ডেভেলপমেন্টস লিমিটেডে। আমরা একটা রিয়েল এস্টেট কোম্পানি। আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসেই আছি ডেপুটি ম্যানেজার হিসেবে। এছাড়া আমি আহ, আমার গ্রাজুয়েশন করেছি ট্রিপলিতে, আসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে, এবং আমার এমবিএ কমপ্লিট করেছি মার্কেটিং এ ঢাকা ইউনিভার্সিটি থেকে। আজকের প্রেজেন্টেশনটা শুরু করার আগে আমি একটা কথা অবশ্যই বলতে চাই, যে পিএমপির জার্নিটা আসলে ওয়ান শো ফিটস অল কখনোই হবে না। প্রত্যেক পরীক্ষার্থীর জার্নি এবং তার প্রিপারেশন এবং তার স্ট্র্যাটেজি আলাদা হবে। পিএমআই আমাদেরকে সবসময় শেখায় টেইলরিং শব্দটা, যে প্রজেক্ট তার নিজস্ব ডিমান্ড অনুযায়ী যে যে সব প্রজেক্টের স্ট্র্যাটেজি, প্ল্যান টেইলরিং করতে হয়। এটা একজন ভালো প্রজেক্ট ম্যানেজারের গুণ। তো আমি আপনাদের সবাইকে বলবো, আমার যেই জার্নিটা ছিল এটা আপনাদের জন্য একটা গাইডলাইন হতে পারে, কিন্তু আপনার অ্যাকুরেট জার্নিটা কেমন হবে সেটা আপনার নিজেকেই ঠিক করে নিতে হবে, টেইলর করে নিতে হবে। আমি একটু প্রফেশনাল কনটেক্সট বলতে চাই। আমার সাথে এবং আমার আগে পরে যারা পিএমপির জন্য পড়াশোনা করেছেন, তারা বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থেকে আসছেন। তো স্বাভাবিকভাবেই একজন অ্যাসপারেন্টের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কখনো কখনো এই পিএমপি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। যে জিনিসটা কাজ করেছে আমার জন্য। আহ, আমি প্রজেক্ট রিলেটেড কাজের সাথে জড়িত আছি বিগত 8 বছরের উপরে। তার মধ্যে গত 1 বছর ধরে একদম স্ট্রাকচার্ড পিএমওতে আছি। এছাড়াও 6 বছর আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স ছিল, এবং এর মাঝখানে আমি জাস্ট একটু ডিফারেন্ট ক্যারিয়ার পার্সিউ করার জন্য সাপ্লাই চেনে ছিলাম 1.5 বছর। তো আমার এই বিগত 4টা প্রতিষ্ঠান বা 4টা রোলই আমাকে কিন্তু পিএমপি জার্নিতে অনেক সাহায্য করেছে, অনেক কনটেক্সট বুঝতে, অনেক জার্গন বুঝতে।
আমি অবশ্যই আশা করি আপনারা প্রত্যেকেই আপনাদের যার যার ইন্ডাস্ট্রিতে যার যার কোম্পানিতে স্কিলফুল এমপ্লয়ি। আপনাদেরও আপনাদের প্রফেশনাল জার্নির যে অভিজ্ঞতাটা আছে এই পিএমপি পরীক্ষার জন্য কাজে লাগবে। প্রথমে যদি আমার পিএমপি জার্নির রোড ম্যাপটার কথা বলি, আমার ক্লাস শুরু হয়েছিল মে মাসে। আমি কক্সবাজারের সাথে ক্লাস শুরু করি মেতে। এর মাঝখানে কোরবানি ঈদ পড়েছিল এবং আমার ক্লাস শেষ হয় 20 জুন 2025-এ। আমি 3 জুলাইতে পিএমআই তে যেই লেটার বা এসএটা সাবমিট করতে হয় সেই এসএটা অ্যাপ্রুভ হয় 3 জুলাইতে। এবং জুলাই মাস থেকে আমি পড়াশোনা শুরু করি পুরো দমে। জুলাই আগস্ট এই 2 মাস পড়ার পর আমি 1লা সেপ্টেম্বরে যে ফিজ এবং পেমেন্ট গুলো আছে সেই পেমেন্ট গুলো জমা করি এবং পরীক্ষার শিডিউল নিই। এবং আমি গত 23 সেপ্টেম্বর 2025-এ পিএমপি পরীক্ষাটা কমপ্লিট করি। আহ, আমরা যারা এখানে আছি তারা ইতিমধ্যেই পিএমপি পরীক্ষা দেওয়ার জন্য যে রিসোর্স গুলো, যে বই এবং কন্টেন্ট গুলো আমাদেরকে পড়তে হবে সেই সম্পর্কে সবাই কম বেশি জানি। মূলত আমাদেরকে ইসিওটা অন্তত 2বার রিডিং করতে হবে, একবার ক্লাসের আগে এবং একবার ক্লাসের পরে। এই সাথে পিএম বক্স 7th ভার্সন এখন চলছে, সেই পিএম বক্সটা আমরা পড়বো। এবং অ্যাজাইল প্র্যাকটিস গুলোর জন্য অ্যাজাইল প্র্যাকটিস গাইড গুলো আমরা পড়বো। এর মাঝখানে ইসিও এবং অ্যাজাইল প্র্যাকটিস গাইড এই দুটো বই আমি কয়েকজনের কাছ থেকে পেয়েছিলাম। পিএম বক্স 7th এডিশনটা আমি নীলক্ষেত থেকে অ্যারেঞ্জ করি। এবং রিতার যে বইটা আছে পিএমপি এক্সাম, সেই বইটা আমি অনলাইন ভার্সন থেকে পিডিএফ থেকে কিছু পড়াশোনা করেছি। তবে এখানে রিতাটাকে একটু ডিম করে দেওয়ার কারণ হচ্ছে রিতাটা রিতাটা কিন্তু মানে ম্যান্ডেটরি কোনো কিছু না, এটা পয়েন্টস ভাবে বারবার বলবেন। কখনো যদি পিএমবক পড়ার পর সহায়ক পুস্তিকা হিসেবে আরো কিছু পড়তে হয়, সেক্ষেত্রে রিতার বইটা একজন অ্যাসপিরেন্ট পড়তে পারেন। তবে মজার ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস করেছি যেটা আপনারা করবেন না। আমি পিএমবক 7টা একবারও পড়িনি, এটা আপনারা করবেন না। আপনারা অবশ্যই পিএমবক 7টা 2বার রিডিং করবেন। আমি কেন পড়িনি তার সদ উত্তরটা হচ্ছে, আমি যেই ডিপার্টমেন্টে এখন কর্মরত আছি, আমাদের ডেইলি কাজের যে ফ্রেমওয়ার্কটা 90% পিএমআই এর ফ্রেমওয়ার্কের উপর তৈরি। তো পিএমবো কে যা যা বলা হচ্ছে এই কাজগুলো আমাদেরকে রেগুলারলি করতে হয়। এই জন্য আমাকে পিএমবো ভিতরে গিয়ে খুব একটা পড়ার প্রয়োজন হয়নি। কিন্তু এটা কিন্তু অন্যদের জন্য রিস্কি হয়ে যেতে পারে। আমি সবাইকে বলবো অবশ্যই পিএমবো 7th এডিশনটা পড়বেন আপনারা সবাই, অন্তত 2বার। এছাড়া ক্লাস শেষ হওয়ার পর 3P থেকেই এবং ক্লাস চলাকালীন সময়ে 3P থেকে একটা সিমুলেটর ওয়েবসাইট আমাদেরকে দেওয়া হয়েছিল, আপনাদেরকেও হয়তো দেওয়া হয়েছে। এই সিমুলেটরটা আপনারা সবসময় এক্সাম মোডে, প্র্যাকটিস মোডে না, এক্সাম মোডে আপনারা ব্যবহার করবেন। আর এর বাইরে যদি কারো পক্ষে সম্ভব হয় আরেকটু কিছু ফাইন্যান্স করার, এবং আমি সাজেস্ট করব, যদি খুব বেশি সমস্যা না হয় আপনারা এই ফাইন্যান্সটা করেন, পিএমআই এর স্টাডি হল প্লাস সাবস্ক্রিপশনটা কেনার জন্য। এটা পিএমআই 2টা ভার্সন আছে স্টাডি হলের, বেসিক এবং প্লাস। প্লাসটার দাম সম্ভবত $79। আমি এই স্টাডি হল প্লাসটা কিনেছিলাম। এখানে প্রায় 20টা মিনি এক্সাম, 5টা ফুল লেন্থ এক্সাম এবং প্রায় 250-র মতো প্রশ্ন ছিল। এই সিমুলেটরটা আমাকে আমার মেইন পরীক্ষার কি ধরনের প্রশ্ন আসবে এটার সাথে আহ, পরিচয় করিয়ে দিতে অনেক অনেক সাহায্য করেছে। তো আমিও রিকোয়েস্ট করব, সাজেশন করব, যদি আপনাদের খুব বেশি সমস্যা না হয় আপনারা এই সাবস্ক্রিপশনটা কিনবেন। আর এছাড়া ফ্রি রিসোর্সের মাঝখানে ইউটিউব সবচেয়ে জনপ্রিয়। আমি অনেক বেশি ইউটিউব লেকচারারদের ভিডিও দেখিনি। আমি এই 4জন ভদ্রলোকের ভিডিওর উপরে আমার প্রিপারেশনটাকে আসলে দাঁড় করেছিলাম। এর মধ্যে অবশ্যই প্রথমে থাকবে ডেভিড ম্যাকল্যাগলান। এর যত পিএমপি এবং অ্যাজাইল রিলেটেড ভিডিও ছিল, মোস্ট ভিডিও 4 থেকে 8 মিনিট, এবং প্রশ্ন সলভের ভিডিওগুলো 5-6 ঘন্টাও আছে।
আমি অন্তত 60 থেকে 70% ভিডিও ওনার আমি দেখেছি। তার পড়ানোর স্টাইলটা অনেক ভালো, আমার জন্য কোপ আপ করতে খুব ইজি হয়েছে। আর রিকার্ডো ভার্গাসের প্রসেস এক্সপ্লেইন নামে প্রায় 55-56 মিনিটের একটা ভিডিও আছে। আপনাদের ইসিও পড়া শেষ হওয়ার পর যদি এই 56 মিনিটের ভিডিওটা একবার পড়েন, তাহলে পিএমআই এর পুরো প্রসেস চার্ট এবং একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে কিভাবে ইন্টার রিলেটেড, এই জিনিসটা খুবই 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 সহজভাবে বোঝা সম্ভব। আমার এমন হয়েছে যে ইসিও আমার যখন ক্লাস শেষ হলো, প্রথম ইসিও পরীক্ষাটা দিলাম, পাশ করলাম 3 তে, দ্বিতীয়টা দিলাম ফেল, তৃতীয়টা ফেল, চতুর্থটা ফেল। এবং আমি প্রত্যেকবারই দেখছিলাম যে আমার প্রসেসের একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক করতে খুব সমস্যা হচ্ছিল। আমি জাস্ট খালি এই 56 মিনিটের একটা ভিডিও দেখার পর আমার এই যে ডাউটটা ছিল, 80% ডাউট আমার ক্লিয়ার হয়ে গেছে। তো এটা আমি হাইলি রেকমেন্ড করবো। এবং এর সাথে অ্যান্ড্রু রামদয়ালের 50 পিএমপি মাইন্ডসেট কোশ্চেন্স এর একটা ভিডিও আছে, 50 মিনিটের মতো, হাইলি রেকমেন্ডেড। এবং জাস্ট পরীক্ষার একদিন আগে আমার কাছে মনে হচ্ছিল যে পুরো পিএমপির যে জার্নিটা, পুরো যে কারিকুলামটা আমার একবার একটু রিভিশন করা দরকার। আমার কাছে কোনো নোট, চিট শিট টাইপের কোনো কিছু ছিল না, আমি মেনটেন করিনি আসলে। তো এই আমির আলী, একজন পাকিস্তানি ইউটিউবার, ওনার 2 ঘন্টার পুরো পিএমপি কোর্সের একটা ক্র্যাশ কোর্স দেওয়া আছে, জাস্ট 2 ঘন্টার মধ্যে ওভারভিউ করে যাবে। এটা একদম লাস্টের দিকে গিয়ে আপনাদের কাজে লাগতে পারে। পিএমপির পড়াশোনা করার সময় প্রত্যেক পরীক্ষার্থী বা অ্যাসপিরেন্টের মাথায় প্রথমে যেই চিন্তাটা আসে যে আমি কিভাবে প্রিপারেশন গুলো নিব, তো কিভাবে প্রিপারেশন গুলো নিব না। আসলে পিএমআই পিএমআইজম এবং পিএমআই মাইন্ডসেট, এই দুটো শব্দ ক্লাস করার সময় এবং কাজ করার সময় অনেকবার শুনেছি, এতবার শুনেছি যে কিছুটা ক্লিশের মতো লাগতো। কিন্তু বিশ্বাস করেন, পিএমপি যে কারিকুলাম, সেই কারিকুলাম আপনার মনস্তাত্ত্বিক ভাবে আপনাকে ডেভেলপ করার জন্য কতটুকু যে সাহায্য করবে, এটা একবার আপনি পুরো সিলেবাসটা শেষ করার পর বা একবার পরীক্ষা দেওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই অনুধাবন করতে পারবেন। পিএমআই মাইন্ডসেটে যেমন বলে যে আপনি যদি একজন গুড স্টুয়ার্ড হন, আপনাকে একজন গুড স্টুয়ার্ড হতে হবে প্রজেক্ট ম্যানেজার হিসেবে। দেখবেন, আপনি যদি একজন গুড স্টুয়ার্ড, একজন ভালো হিউম্যান বিং, ভালো মানুষ হন, তাহলে প্রশ্নগুলো আপনার কাছে খুব সহজ মনে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি টক্সিক মনোভাবের হয়ে থাকেন, তাহলে এই প্রশ্নের মধ্যেও তার কাছে প্যাচ মনে হবে। তাছাড়া একটা টিমকে কিভাবে করে গাইড করতে হয়, কিভাবে একটা কনফ্লিক্টকে মিটিগেট করতে হয়, এই জিনিসগুলো নিয়ে প্রচুর প্রশ্ন থাকবে। একবার যদি আপনি পিএমআই মাইন্ডসেটটা নিজের মধ্যে ধারণ করতে পারেন, আপনার কাছে এই প্রশ্নগুলো খুবই খুবই সহজ মনে হবে। এবং দ্বিতীয়ত, পিএমপির পড়াশোনার সময় আপনাকে শুরুতেই একটা গোল সেট আপ করে নিতে হবে, একটা রোড ম্যাপ করে নিতে হবে। ওপেন এন্ডেড কোনো কিছুই ভালো না। হতে পারে আপনি যদি 2 মাসের একটা প্ল্যান করে থাকেন যে আমি 2 মাস পর পরীক্ষা দিব, বাস্তবতার জন্য সেটা 2 মাসের জায়গায় 3 মাসে যেতে পারে। কিন্তু আপনি যদি আপনার গোলটা সেট না করেন এবং গোল অনুযায়ী আপনি পড়াশোনাটা না গিয়ে যান, তাহলে 2 মাস যে কখন 12 মাসে চলে যাবে এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আমার সাজেশন থাকবে যে ক্লাস করার সাথে সাথে আপনি কতদিন সেলফ স্টাডি করবেন, কবে পেমেন্ট জমা দিবেন, কবে আপনি হচ্ছে আহ, পরীক্ষার ডেট নিবেন, এই যে ছোট ছোট মাইলস্টোন গুলো নিজে ফিগার আউট করে একটা কনক্রিট, অ্যাচিভেবল, টাইম বাউন্ড একটা গোল আপনারা সেট করে ফেলবেন। আর তৃতীয়ত হচ্ছে, আমি এখানে বলেছি ফাইন্ড আউট এ মেন্টর। ভাইয়েরা তো আমাদেরকে ক্লাস নিয়েছেন, ফয়েজ ভাইয়া স্বাভাবিকভাবেই তার ব্যস্ততার জন্য সবসময় রিচ করা পসিবল হতো না। যদি সম্ভব হয়, আপনার অফিসের, ইউনিভার্সিটির কোনো সিনিয়র, কোনো ব্যাচমেট, কোনো জুনিয়র এমন যদি কেউ থেকে থাকেন যে পিএলপি পরীক্ষাটা পরীক্ষাটা পাশ করেছেন, তাকে আপনি মেন্টর হিসেবে অ্যাপ্রোচ করুন। আমার নিজের উদাহরণ দিয়ে বলবো, বে ডেভেলপমেন্টস লিমিটেডে আমাদের যে ডিপার্টমেন্টটা ছিল, আমাদের 2 জন পিএমপি হোল্ডার ছিল, আমার ডিরেক্ট সুপারভাইজার, লাইন ম্যানেজার এবং আমার টিম লিড।
সুপারভাইজারের কাছে তো সবসময় যাওয়া যায় না সারাদিনে। আমার টিম লিডকে আমি প্রত্যেকদিন ক্লাস শেষে শুক্রবার ক্লাস করতাম আর শনিবার খোঁচাতাম যে ভাই এটা পড়াইছে বুঝি নেই, এটা কেন বললো, এটার ব্যাখ্যাটা কি, এটার প্রসেসটা কি, এগুলো আমি খোঁচাতাম সবসময়। তো আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয়, সেই ভাইয়া আহ, মোস্তাফিজুর রহমান, ওনার ভিডিও আপনারা হয়তো পাবেন থ্রিপির ইউটিউব পেজে। উনি কখনোই বিরক্ত হননি, উনি মনোযোগ দিয়ে উনি ধৈর্য ধরে আমার যে ডাউট গুলো ছিল সেটা উনি সলভ করার চেষ্টা করেছেন। তারপর আপনি যখন পড়াশোনা শুরু করবেন তখন দেখবেন 2-4 দিন পড়ার পর একটা বিরক্তি, একটা বোর্ডম চলে আসে। কারণ পিএমপি পরীক্ষার জন্য যারা এসে প্রিপারেশন নিচ্ছেন না কেন, আমরা সবাই চাকরিজীবী। এই ঢাকা মতো একটা জায়গাতে বা ঢাকার বাইরেও যেখানেই বলি না কেন, এই সারা দিনের অফিস করার পর একটা আলাদা জায়গাতে বসে পড়াশোনা করা আসলে একটা চ্যালেঞ্জিং কাজ। তো এই চ্যালেঞ্জিং এর মাঝখানেও আপনাকে একটা স্টেডি পেস ধরে রাখতেই হবে। স্টেডি পেস বলতে আমি এটা বুঝাচ্ছি যে আপনাকে প্রতিদিন অন্তত 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে এই পড়ার পিছে। এমনটা কখনোই করবেন না যে আমি শুক্রবার সকাল 9টা থেকে 6টা 7টা পর্যন্ত টানা পড়াশোনা করলাম, আর সারা সপ্তাহ আমি বইটা খুলেও দেখলাম না বা একটা ইউটিউব ভিডিও দেখলাম না। না, আপনাকে যেটা করতে হবে, প্রতি সপ্তাহে প্রতিদিন অন্তত 1 ঘন্টার কাছাকাছি কোনো একটা সময় ফাইন্ড আউট করে আপনাকে কোনো না কোনো পরীক্ষার কন্টেন্ট পড়তে হবে। সেটা সিমুলেশন এক্সাম হতে পারে, সেটা ইউটিউবের ভিডিও হতে পারে, সেটা ইসিও রিভাইজ করা হতে পারে, যেটাই হোক না কেন এটা আপনাকে করতে হবে। আর পিএমপির যে পরীক্ষা, যে 180টা প্রশ্ন, সবগুলো প্রশ্ন আমরা ইতিমধ্যে সবাই জানি যে কনসেপচুয়াল লেভেলে। এখানে মুখস্থ করার, মনে রাখার সুযোগ কিংবা স্কোপ খুবই কম। হয়তো একটা দুইটা ম্যাথমেটিক্স মুখস্থ রাখার ব্যাপার হতে পারে, ফর্মুলা, কিন্তু 180টার মধ্যে ধরে নিতে পারেন 175টা প্রশ্ন আপনাকে কনসেপচুয়াল থেকেই বলতে হবে। তো আপনি যখন পড়াশোনা করবেন, আপনার সাবকনশিয়াস যে অবচেতন মন, সেটাকে আপনি ট্রেন করার চেষ্টা করুন। আপনার অবচেতন মন যখন পিএমআই এর ফ্রেমওয়ার্কের সাথে অ্যালাইন্ড হয়ে যাবে, তখন আপনাকে প্রশ্ন পড়ার পর খুব কষ্ট করে উত্তরটা বের করতে হবে না। আপনার অবচেতন মনে বলে দিবে যে এটাই অ্যান্সার বা এটা অ্যান্সার হতে পারে। এবং সর্বশেষে পিএমপি জার্নিতে অনেক রকম আনএক্সপেক্টেড জিনিস আপনি দেখতে পারেন, সেটা পরীক্ষায় হতে পারে, সেটা আপনার প্রিপারেশনের সময় হতে পারে। সবসময় আনএক্সপেক্টেড জিনিসকে ওয়েলকাম করবেন এবং মনের মধ্যে সেই বিশ্বাসটা রাখবেন যে আপনি পারবেন। আর কি কি জিনিস করা যাবে না বা করা অনুচিত, এমন যদি কিছু আমাকে বলতে হয়, তাহলে অবশ্যই পিএমপি একটা প্রেস্টিজিয়াস ডিগ্রি, একটা আহ, অনেক পড়াশোনা, অনেক সময়, অনেক শ্রম এর মাধ্যমে এই পিএমপি সার্টিফিকেশনটা পাওয়া যায়। আপনাদের মনে স্বাভাবিকভাবেই চিন্তা আসবে, তবে চিন্তা করবেন, দুশ্চিন্তা না। কোনো রকম ওভার থিঙ্ক করার প্রয়োজন নেই। নিজের উপর ভরসা রাখুন, চেষ্টার উপর ভরসা রাখুন, পারবেন আপনি। আর দ্বিতীয় প্রশ্নটা একটু কন্ট্রোভার্সিয়াল। আমাদের যারা আমরা আছি, আমাদের বয়সের বা জেনারেশনের ডিফারেন্সের জন্য আমরা অনেকে দেখা যায় যে হোয়াটসঅ্যাপ, অনেকে রেডিট, অনেকে ডিসকর্ডের পিএনপি যে ডিসকাশন ফোরাম গুলা, সেই ডিসকাশন ফোরাম গুলাতে আমরা জয়েন হই, প্রশ্ন সলভ করার চেষ্টা করি। আমি এই ডিসকাশন ফোরাম গুলো অ্যাক্টিভলি অ্যাভয়েড করার চেষ্টা করেছি। তার কারণটাও আমি বলি। এই ডিসকাশন ফোরাম গুলোতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়, এগুলো সব এক্সপার্ট লেভেলে, সাধারণত এক্সপার্ট লেভেলের প্রশ্ন। এক্সপার্ট লেভেলের প্রশ্নের পর যখন একটা উত্তর, যেটা হচ্ছে পিএমআই স্টাডি হল বা কোথাও থেকে পাওয়া গেছে, এই উত্তরটা যখন কেউ একজন ড্রপ করে যে হ্যাঁ এই এবিসিডির মধ্যে অ্যান্সারটা সি, তো এই সিটা কেন উত্তর, এটা নিয়ে এক একজন মানুষের এক এক রকমের এক্সপ্লেনেশন থাকতে পারে, যেটা একজন নতুন অ্যাসপারেন্টকে কনফিউজ করে দিতে পারে। হ্যাঁ, আপনার গো টু
রিসোর্স হবে পিএমবক এবং ইসিও। একই সমস্যা এবং একই সমস্যার সমাধানকে দুইজন লোক দুইটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে ভিন্নভাবে এক্সপ্লেইন করতেই পারেন। কিন্তু এই ভিন্নভাবে এক্সপ্লেইন করার কারণে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন। আপনারা অবশ্যই ডিসকাশন ফোরামে থাকবেন, কিন্তু একটু কেয়ারফুলি থাকবেন যাতে আপনি কনফিউজ না হন। এবং পুরো পিএমপি পরীক্ষার যে আম, প্রস্তুতির সময় আমি একটা জিনিস দেখেছি, আমার পরিচিত কিছু মানুষও দেখেছি যারা অ্যাকচুয়ালি দুঃখজনক ভাবে ক্লিয়ার করতে পারেননি। টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলো ঠিকঠাক মতো না করা। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে থ্রিপির যে সিমুলেটর বা যে কোনো সিমুলেটর আপনারা ইউজ করেন না কেন, অবশ্যই আপনারা প্র্যাকটিস মোডে না, এক্সাম মোডে গিয়ে পরীক্ষা দিবেন। আপনার সময়ের বিপরীতে কিভাবে স্বল্প সময়ে সঠিক উত্তরটা বের করতে হয় এটা আপনাকে শিখতে হবেই। টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস ম্যান্ডেটরি প্রত্যেকের জন্য। আর এর আগেও বলেছি, পিএমপির পরীক্ষা পড়াশোনা করার সময় অনেক সময় বিরক্তি, হতাশা, ক্লান্তি চলে আসবে সবার মনের মধ্যে। বার্ন আউট হওয়া যাবে না। যদি কখনো দেখেন যে আপনার মাথা প্রেশার বেশি পড়ে যাচ্ছে, আপনি অপারেট করতে পারছেন না, বইটা সাইডে রেখে দেন, এক কাপ চা খান, একটু হেঁটে আসেন, একটু টিভি দেখেন, কোনো সমস্যা নেই। কিন্তু বার্ন আউট হওয়া যাবে না। এমন কোনো সিচুয়েশন আনা যাবে না যে আমি 2 মাসের প্রিপারেশনের মধ্যে 1 মাস নেওয়ার পর আমার আর পড়তে ভালো লাগতেছে না। এটা করা যাবে না। যেভাবেই যেভাবেই হোক না কেন, পড়তে যেন ভালো লাগে, মনটাকে সেরকম প্রফুল্ল রাখতে হবে। এবং সর্বশেষে কোনোভাবেই প্রোক্রাস্টিনেশন করা যাবে না। আজকে পড়বো না, কালকে পড়বো, আগামী সপ্তাহে পরীক্ষা দিব না, ঠিক আছে নেক্সট মাসে পরীক্ষা দিই, এভাবে করা যাবে না। আমি আগেও বলেছি যে একটা টাইম বাউন্ড, অ্যাচিভেবল এবং রিয়েলিস্টিক একটা গোল আপনাকে সেট করতে হবে এবং গোলটাকে ধরে আগাতে হবে। আপনি মাইনর চেঞ্জ করতে পারেন, কিন্তু এটার বারবার ডেডলাইন আপনি মিস করবেন না। যদি একবার এই প্রোক্রাস্টিনেশনের বদভ্যাসটা আমাদের মাঝখানে ঢুকে যায়, তাহলে কিন্তু পরীক্ষাতে বসা এবং আসলে পরীক্ষা দিয়ে একটা অ্যাচিভমেন্ট নিয়ে বের হয়ে আসা খুব কষ্টকর এবং কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। আর আমি আহ, যে দুইটা সিমুলেটর ইউজ করেছিলাম, থ্রিপি এবং পিএমআই স্টাডি হল প্লাস, এর মাঝখানে আমি যদি রাফ করে বলি, থ্রিপিতে আমি প্রায় 1230 এবং পিএমআই স্টাডি হলে প্রায় 1100 প্রশ্ন সলভ করেছি এক্সাম মোডে। এবং প্র্যাকটিস মোডে ছিল, মাঝে মাঝে আমি ট্রাই করেছি যখন সময় অ্যালাউ করতো না, হয়তো কাজের মাঝখানে 5 মিনিট বা যাতায়াতের সময় 20 মিনিট এরকম করে। তো আমি যদি বলে থাকি, আমি রাফলি প্রায় 3000-এর কাছাকাছি, একটু কম হতে পারে, প্রশ্ন সলভ করেছি। আর এখানে আমি একটু আমার স্কোরটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সিপিটায় আমার এভারেজ স্কোর ছিল 73% এবং পিএমআই তে ছিল 75%। আপনি যদি দেখে থাকেন, আমার এভারেজ কারেক্ট অ্যান্সার স্পিড ছিল 55 সেকেন্ড। এখন এই 55 সেকেন্ডের কথাটা আমি আপনাদের সাথে কেন শেয়ার করছি? একটু আগে যে আপনাদেরকে বললাম যে টাইম ম্যানেজমেন্টের প্র্যাকটিস, এটাকে নেগলেক্ট করা যাবে না। দেখেন, 180টা প্রশ্ন, 230 মিনিট, আপনি যদি ভাগ করেন প্রতিটা প্রশ্নের জন্য সময় পাবেন মাত্র 1 মিনিট 15 সেকেন্ড। আপনার প্র্যাকটিসটা এমন ভাবে হতে হবে যেন আপনি এই প্রতিটা প্রশ্নের উত্তর গড়ে 1 মিনিট 15 সেকেন্ডের মধ্যে দিতে পারেন। আর অ্যাকচুয়াল পরীক্ষা দিতে গিয়ে স্বাভাবিকভাবে আপনার মনের মধ্যে সংশয় কাজ করবে, ভয় কাজ করবে। যেটা 1 মিনিট 15 সেকেন্ডে হওয়ার কথা 10 সেকেন্ড বেশি লেগে যেতে পারে, 15 সেকেন্ড বেশি লেগে যেতে পারে, এমন হবে এবং এটা হওয়াটাই স্বাভাবিক। তো আমার সবসময় গোল থাকতো যে আমি যাই করি না কেন, আমি প্রত্যেকটা প্রশ্ন 1 মিনিটের মধ্যে উত্তর দিব। তো ওই গোল থেকে আমার এভারেজ অ্যান্সার স্পিড ছিল 55 সেকেন্ডের মতো। আর যেগুলো ভুল হয়েছে সেগুলো একটু বেশি, যেগুলো আমার কাছে কঠিন মনে হতো সেগুলো একটু হয়তো উত্তর দিতে বেশি সময় লাগতো। 1 মিনিট 5 হচ্ছে গড়,
এটা কিছু কিছু প্রশ্ন আমার 3-4 মিনিটও লেগে যেত। এই জিনিসটা আপনার একটু কাইন্ডলি মাথায় রাখবেন, টাইমিং এর ব্যাপারটা। আর এখানে জাস্ট আমি থ্রিপির যে পরীক্ষাগুলো দিয়েছি, আমি প্রায় এতগুলো পরীক্ষা দিয়েছি, 21টার মতো। আমি আমার কথা শুরু করার আগে বলছিলাম যে প্রথম পরীক্ষাটাতে, প্রথম মক টেস্টটাতে আমি পাশ করে গেছিলাম। আমার মধ্যে খুব একটা ওভার কনফিডেন্স একটা ভাব চলে আসছিল, আরে এটা তো খুব ইজি, পারবো। পরে যখন আমি টানা 3টা ফেল করলাম, তখন আমি বুঝলাম যে না, আমার এখনো শেখার অনেক কিছু বাকি আছে। এভাবে করে পরীক্ষা দিলে আমি মূল পরীক্ষা পাশ করতে পারবো না। তো এই 3টা টানা ফেলে কিন্তু আমাকে অ্যাকচুয়ালি ওভার কনফিডেন্স থেকে কনফিডেন্সে কনভার্ট করতে সাহায্য করছে। যদি আমি প্রথম পরীক্ষাটার উত্তর নিয়ে আমি রেজাল্ট নিয়ে আমি এগিয়ে যেতাম, তাহলে আমি ডেফিনেটলি আমার রেজাল্ট খারাপ হওয়ার একটা সুযোগ ছিল। আর এছাড়াও পিএমআই স্টাডি হল প্লাসের যে সিমুলেটরটা ছিল, সেই সিমুলেটরের 20টা পরীক্ষা ছিল। 20টা পরীক্ষা সবগুলো আমি দিয়েছি। আল্লাহর রহমতে 3টা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা পরীক্ষাতেই আমার 70% প্লাস মার্ক ছিল। এবং যে 3টাতে আমি খারাপ করেছি, সেটাও 65%-এর নিচে ছিল না। আহ, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, ফয়েজ ভাই এবং আমার মেন্টর যারা ছিলেন তাদের সবার কাছে কৃতজ্ঞ যে এভাবে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার পরে আল্লাহর মতে আমার 3টা ডোমেইনেই অ্যাবাভ টার্গেট রেজাল্ট ছিল। আহ, অনেক পড়াশোনা করার সময় যারা আমার আগে পাশ করেছেন তাদের কাছে আমি গল্প শুনেছি, অনেক অনেক বড় ভাইয়েরা পেয়েছেন। আমারও একটা ইচ্ছা ছিল, কিন্তু আমি আসলে ভাবিনি আমি পেয়ে যাব। এই জন্য আসলে আমি লাকি বলবো নিজেকে। আর পরীক্ষার দিন এবং পরীক্ষার আগের দিন খুবই ইম্পর্টেন্ট 2টা দিন একজন পরীক্ষার্থীর জন্য। আপনি ভুলেও পরীক্ষার আগের দিন কোনো নতুন টপিক, নতুন প্রশ্ন, নতুন ভিডিও কোনো কিছু পড়াশোনা করতে যাবেন না। আপনি মনে রাখবেন যে পুরো পরীক্ষাটাই হবে একটা কনসেপচুয়াল পরীক্ষা, কনসেপচুয়াল প্রশ্নোত্তরের মাধ্যমে। আপনার কনসেপ্ট যদি ঠিক থাকে, তাহলে একদিন না পড়লে আপনার কিচ্ছু আসে যায় না। আর কনসেপ্ট যদি না ঠিক থাকে, তাহলে অবশ্যই আসে যাবে। তো আপনি অবশ্যই পরীক্ষার আগের দিন কোনো প্রকার পড়াশোনা করবেন না। যদি সম্ভব হয় অফিস থেকে হাফ ডে অথবা ফুল ডে একটা লিভ নেন। হ্যাঁ, পরীক্ষার দিন তো আপনার অবশ্যই ছুটি নিতে হবে, কিন্তু পরীক্ষার আগের দিন যদি সম্ভব হয় তাহলে একটা আর্লি লিভ নেন। অফিসে থাকতে তো আসলে নানান রকমের দায়িত্বের জন্য আহ, কাজ চলেই আসে, এটা তো আমরা কেউ ফেলে রাখতে পারি না। তো বিভিন্ন রকম এনগেজমেন্টের মধ্যে সারাদিন থাকতে হয়। মাথাটা আসলে যেভাবে রেস্ট নেওয়া দরকার, ব্রেনটা ব্রেনটা ওভাবে রেস্ট নিতে পারে না। আর বাসায় আসবেন অবশ্যই, যে ডকুমেন্ট গুলো নেওয়ার কথা, ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট, এগুলো নিয়ে আপনি আগের দিনেই ব্যাগটা গুছিয়ে রাখবেন, যাতে পরীক্ষার দিন সকালবেলায় ব্যাগ গোছানো নিয়ে আপনাকে কোনো টেনশন না করতে হয়। আর খাবারের মধ্যে সবাই যেটা বলেন আমিও সেটা বলবো, অবশ্যই ড্রাই ফ্রুট রাখবেন। 10 মিনিটের ব্রেকের মধ্যে আসলে আপনি লাঞ্চ করতে পারবেন না, করার সময়টা হবে না। সেক্ষেত্রে স্যান্ডউইচ হতে পারে, চকলেট হতে পারে, খেজুর হতে পারে, এই ধরনের ড্রাই ফ্রুট গুলো আপনি আপনার ব্যাগে রাখবেন। পরীক্ষার কেন্দ্রে আপনাকে একটা লকার দেওয়া হবে, সেই লকারের মধ্যে ব্যাগটা থাকবে এবং ব্রেক গুলোতে আপনি এই খাবারগুলো খেতে পারবেন। এবং পরীক্ষার আগের দিন আপনার মাথাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্য আপনার পরিবারকে সময় দিন। আমি পরীক্ষার আগের দিন আসলে অফিস থেকে হাফ ডে ছুটি নিয়ে আমি আমার বাচ্চার সাথে বসেছিলাম, খেলাধুলা করছি রাত 9টা 10টা পর্যন্ত। আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাকে সময় দিন, মনটা দেখবেন এমনি ভালো হয়ে থাকবে। তারপর টিভি দেখুন, গান শুনুন। আর যে যে যার যার ধর্ম অনুযায়ী, যারা মুসলমান যারা আছে তারা অবশ্যই একটু নামাজ পড়ার চেষ্টা করব। যারা হিন্দু ধর্মের যারা আছেন তারা তাদের ধর্ম অনুযায়ী প্রার্থনার চেষ্টা করব। এতে ব্রেনটা ঠান্ডা থাকবে, মনটা শান্ত থাকবে এবং সাহস পাওয়া যাবে। এবং পরীক্ষার দিনে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই পরীক্ষার যেই
সময়টা আপনারা সিলেক্ট করেছেন তার 40 থেকে 45 মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবেন। ঢাকা যেরকম শহর, আসলে জ্যামের কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য যেন আপনি পরীক্ষার টাইম লাইনটা মিস করেন, এটা খুব দুর্ভাগ্যজনক হবে। পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা বাসা থেকে বের হবেন এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবেন। আর ঢাকাতে আমরা যাতায়াত করার সময় এক একজন যার যার চাহিদা অনুযায়ী বিভিন্ন গণপরিবহন আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আমার ব্যক্তিগত সাজেশন থাকবে, আপনারা সবচেয়ে কমফোর্টেবল যাতায়াত যানবাহনটা ব্যবহার করবেন। যদি খুব সমস্যা না হয়, আরো স্পেসিফিক করে বললে আপনারা একটা উবার নিয়ে চলে যাবেন। আমরা যারা বাইক চালাই বা বাসে বা সিএনজি তে ট্রাভেল করি, আপনারা জানেন রাস্তার আওয়াজ, ধুলা বালি, গরমে খুব বিশ্রী একটা অবস্থা থাকে প্রতিদিন আমাদের। এই অতিরিক্ত মানসিক চাপটা আপনার ব্রেনকে দিবেন না। তো আরাম করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই ঘুম থেকে ওঠা থেকে পরীক্ষাতে বসা পর্যন্ত এবং পরীক্ষার পুরোটা সময় আপনার মাথা ব্রেনকে শান্ত রাখা, ঠান্ডা রাখার চেষ্টা করুন। এবং পরীক্ষা কেন্দ্রে গিয়ে অবশ্যই কোথায় ওয়াশরুম আছে, কোথায় পানির ফিল্টার আছে, এই জায়গাগুলো একটু পরীক্ষা দেওয়ার আগে লোকেট করে রাখবেন। কারণ 10 মিনিটের ব্রেক তো, এর মধ্যে হয়তো আপনার ওয়াশরুম খুঁজতেই 2-3 মিনিট চলে যাবে। খুব বেশি আসলে সময় পাওয়া যায় না ব্রেক গুলোতে। তো আগে থেকে আহ জায়গাগুলো মার্ক করে রাখলে আননেসেসারি 2 থেকে 3 মিনিট সময় আপনাদের নষ্ট হবে না। তো পরীক্ষা দেওয়ার সময় যে দুটো ব্রেক আছে, আপনার হয়তো মনে হতে পারে যে না আমি ঠিক আছে, আমার ব্রেক লাগবে না। এই ভুলটা করবেন না, অবশ্যই সব ব্রেক নিবেন। এই 10 মিনিটের ব্রেক কম্পিউটারের মনিটরের থেকে চোখটা সরিয়ে রাখলে আপনার মাথা ব্রেনকে কতটুকু রিল্যাক্স করবে, কতটুকু ঠান্ডা করে রাখবে আপনি নিজেই বুঝবেন। আমার সাজেশন থাকবে দুইটা ব্রেক নিবেন, 10 মিনিটই নেবেন। আর পরীক্ষার মধ্যে আসলে কি কি এক্সপেক্ট করবে, পরীক্ষার দিন কি হবে, এটা নিয়ে আসলে সবার মধ্যেই একটা কনফিউশন, ভয় ভীতি কাজ করে। হ্যাঁ, তো আমরা সবাই জানি যে পরীক্ষাটা হবে পিয়ারসন ভিউ এর ইন্টারফেসের উপরে। যদি সম্ভব হয় পিএমআই স্টাডি হলটা নিবেন। স্টাডি হলের একটা 25 মার্কের একটা প্রশ্ন আছে যেটার ইন্টারফেসটা এক্স্যাক্টলি পিয়ারসন ভিউ এর ইন্টারফেসের মতো। আমি ছবিটা দেখাচ্ছি আপনাদের সবাইকে। কিছুটা উইন্ডোজ এক্সপির আদলে গড়া এই চেহারাটা। অন্যান্য যে সিমুলেটর গুলো ব্যবহার করবেন, সেই সিমুলেটর গুলোর সাথে এটা চেহারার কোনো মিল পাবেন না। তো আমার আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি যখন প্রথম দিকে 3 পিস সিমুলেটর গুলো ব্যবহার করছিলাম, এখান থেকে যখন আমি পিএমআই স্টাডি হলের সিমুলেটর ব্যবহার শুরু করলাম, তখন অনেক সহজ সহজ প্রশ্ন ভুল হতো। আবার কিছুদিন স্টাডি হল ইউজ করার পর যখন 3 পির সিমুলেটর আবার ব্যবহার করা শুরু করলাম, তখনও সহজ সহজ কিছু ভুল হতো। তো আমি জিনিসটা, আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা ইন্টারফেসের লুক এন্ড ফিল চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে একটা ফ্যামিলিয়ারিটি আনফ্যামিলিয়ারিটির একটা ব্যাপার হয়তো মানুষের মাথায় চলে আসে, হয়তো আমার এসেছে। এজন্য সম্ভব হলে পিয়ারসন ভিউ এর ইন্টারফেসটা দেখতে কেমন, এটা আপনারা বারবার একটু উকি দিয়ে দেখবেন। আমার পরীক্ষার আগের দিন আমি কোনো পড়াশোনা করিনি, আমার মনিটরের মধ্যে just একটা প্রশ্ন, জাস্ট এই প্রশ্নটাই ওপেন করে বসা ছিল। আমি খালি just তাকিয়েছিলাম যে পিয়ারসন ভিউ এর ইন্টারফেসটা এরকম। আমি আমার ব্রেনকে ট্রিক করার চেষ্টা করছি যে আমি এই ইন্টারফেসটা চিনি, এটা নতুন কিছু না, এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। আর পিয়ারসন ভিউর ইন্টারফেসে প্রশ্নগুলোর একটা সমস্যা আছে, যেটা হলো যে একদম মনিটরের টপ লেফট থেকে লেখা শুরু হয়, পড়তে পড়তে একদম ডান পর্যন্ত যায়, আবার বাম থেকে পড়া শুরু করতে হয়। অন্যান্য সিমুলেটর গুলো দেখবেন যে খুব কম্প্যাক্ট, 2-3 লাইনের মাঝখানে সবকিছু চলে আসে। বা কন্ট্রোল স্ক্রল করলে জুম ইন জুম আউট করা যায়। পিয়ারসন ভিউতে আমি জুম ইন জুম আউট করতে পারি না। তো এরকম ছোট ছোট লেখা দিয়ে পড়তে হয়, তো একটু কনফিউশন লাগতে পারে। আর দ্বিতীয়ত, টাইমের কথা আমি আবার বলবো, এবার বলবো পরীক্ষাতে কিভাবে করে টাইম
ইফেক্টিভলি ম্যানেজ করা যেতে পারে। তো তিনটা যে সেগমেন্ট হবে, প্রত্যেকটা সেগমেন্টে বা সেকশনে একটা করে প্রশ্ন। আমি অনেকের কাছে শুনেছি, অনেকের কাছে সাজেশন পেয়েছি সেকশন ওয়ানে সময় বেশি রাখতে, 80 মিনিটের মতো, 90 মিনিটের মতো। সেকশন টুতে আরেকটু কম, সেকশন থ্রিতে আরেকটু কম। কিন্তু আমি একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আমি কাজ করেছি। আর আমার কাছে মনে হয়েছে যে 3 থেকে 4 ঘন্টা টানা একটা জায়গায় বসে পরীক্ষা দিতে দিতে হয়তো একটা মেন্টাল ফ্যাটিক চলে আসতে পারে। এই ফ্যাটিকটার জন্য আমার সেকশন থ্রিতে হয়তো সময় বেশি লেগে যেতে পারে। তো আমার গোলটা ছিল সেকশন ওয়ান এবং সেকশন টুতে আমি যতটুকু কম সময় নিতে পারি, এবং সেকশন থ্রির জন্য যতটুকু বেশি সময় রাখা যেতে পারে। তো আমার যে প্ল্যানটা ছিল 75-75 সেকশন ওয়ান টু, এবং সেকশন থ্রি এর জন্য 80 মিনিট, এই 230 মিনিটে আমি পরীক্ষাটা দিব। তো এই হিসেবে সেকশন ওয়ান শেষ করার পর আমার 155 মিনিট থাকার কথা। আচ্ছা, একটা মজার জিনিস বলি, যে পিয়ারসন ভিউ এর ইন্টারফেসে যে টাইমারটা থাকবে, সেই টাইমারটা কিন্তু 0 থেকে শুরু হবে না, সেটা 230 থেকে কাউন্ট ডাউন হয়ে 0-তে এসে শেষ হবে। তো পরীক্ষা দেওয়ার সময় ধরেন আমি এখন 40 নাম্বার প্রশ্ন অ্যান্সার করতেছি, আর ওখানে কাউন্টারের মধ্যে আছে 195 মিনিট। হুট করে তাকালে বোঝা যায় না যে আমি আসলে 40টা প্রশ্নের জন্য কয় মিনিট সময় নিয়েছি, কয় মিনিট সময় আমার নেওয়া দরকার ছিল, বা কয় মিনিট সময় আমার আছে। এই জিনিসটা হুট করে বোঝা যায় না। প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে আপনাকে হয় কাগজ কলম অথবা একটা ইরেজেবল বোর্ড দিবে। সেই বোর্ডটার মধ্যে বড় বড় করে আপনার টার্গেট টাইমটা লিখবেন। আমি ওই বোর্ডটা পেয়ে ফার্স্টে 155 নাম্বারটা লিখে রাখছি। যখনই আমার কাউন্টডাউন টাইমারটা আমার কমতেছে, আমি 155-এর সাথে রিলেট করছি যে হ্যাঁ, আমার এতটুকু সময় আছে, আমার 30 মিনিট আছে, 20 মিনিট আছে, 10 মিনিট আছে। এবং যখন আমি দ্বিতীয় সেগমেন্টটা শুরু করি, সেম ভাবে এখানে আমি 80 কথাটা লিখে রাখছিলাম, যে দ্বিতীয় সেগমেন্ট আমি যাই করি তাই করি, 80 মিনিট থাকতে আমার শেষ করে ফেলতে হবে। তাহলে এই টার্গেট টাইম এবং শুড রিমেইনের পর আমার অ্যাকচুয়ালি আমার কতক্ষণ টাইম লেগেছে সেটা আমি আপনাদের শেয়ার করি। সেকশন ওয়ানে আমার প্ল্যান অনুযায়ী এক্স্যাক্টলি 75 মিনিটে আমার সময় লেগেছে। সেকশন টুতে লাকিলি মাত্র 55 মিনিটে আমি 60টা প্রশ্ন আমি অ্যান্সার করে ফেলছি। হতে পারে প্রথম সেগমেন্টের পর, প্রথম সেগমেন্টটাতে নার্ভাসনেস কাজ করে, একটু ভয় কাজ করে। দ্বিতীয় সেগমেন্ট আস্তে আস্তে ভয় ডর চলে যায়, যে না, যা যা হওয়ার হয়েছে, আমি প্রিপারেশন নিয়ে ফেলছি, আমি এখন পরীক্ষা দিব, আমার দুশ্চিন্তা করার কোনো কিছু নেই। দ্বিতীয় সেগমেন্টটা আলহামদুলিল্লাহ আমার 55 মিনিটেই শেষ হয়ে গেছে। কিন্তু তৃতীয় সেগমেন্টে আমি যেভাবে সন্দেহ করেছিলাম, আমার 80 মিনিটে লেগে গেছে। তৃতীয়টা 55 মিনিটে যাওয়ার পরেও তৃতীয় সেগমেন্টে আমার 80 মিনিট লাগছে। এমন না যে তৃতীয় সেগমেন্টের মানে সেকশনের প্রশ্ন অনেক কঠিন ছিল, এমন না। কিন্তু ওই যে বললাম, টানা একটা জায়গাতে বসে পরীক্ষা দিতে দিতে হাত, ঘাড়, পিঠ আসলে ব্যথা হয়ে যায়, এবং খুব বোর্ডম কাজ করে, খুব কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। যে প্রশ্নগুলো 1 মিনিটে হয়ে যাওয়ার কথা, সেই প্রশ্নগুলো 1.5 মিনিট লেগে যায়। বিশ্বাস করেন, 150 থেকে 180 নাম্বার প্রশ্নের যে 30টা প্রশ্ন, এই 30টা প্রশ্ন আপনার জন্য সবচেয়ে কঠিন হবে। তার কারণ, এই প্রশ্ন যে আদতে কঠিন এমন কোনো কিছু না, কিন্তু 150টা প্রশ্ন দেওয়ার পর আপনার ব্রেন প্রবাবলি টায়ার্ড হয়ে যেতে পারে। আপনাদের সাথে এতটুকু শেয়ার করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে কোনো, জিজ্ঞেস করবেন অবশ্যই, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ সোহান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর নাইস প্রেজেন্টেশন। এখন যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে, পরীক্ষা দিছো কোথায় তুমি, কোন সেন্টারে? পাই এডুকেশন বনানী। ভাই মনে দিছো না? হ্যাঁ। কখন টাইম নিছো কখন? আমার টাইমটা ছিল 12টা থেকে শুরু হয়েছে। আমি 10টারটা আসলে টার্গেট করছিলাম, কিন্তু 10টারটা স্লট ফাঁকা ছিল না, তো 12টায় ও আচ্ছা নিতে আচ্ছা, হয়েছে। এই জন্য তোমার প্রেজেন্টেশনের মধ্যে লাঞ্চ টাইমটা চলে আসলো না। হ্যাঁ, হ্যাঁ। আমি চিন্তা করছি কি লাঞ্চের কথা বলে কেন, লাঞ্চের কথা বলে কেন। তো তখন ধারণা করতেছিলাম আর কি তুমি তো লাঞ্চ টাইমে পরীক্ষা দিছো, তো ক্ষুধা লাগে নাই? লাঞ্চের সময় তো এমনি মানুষের মানে পেট ভরা থাকলেও এই 2টার দিকে দেখা যায় খিদা লাগে একটা। স্যান্ডউইচ আমি নিয়ে আসলে গেছিলে ভাইয়া নাকি?
না, আমি স্যান্ডউইচ না, আমি ওই যে স্নিকার্স চকলেট নিয়ে গেছিলাম। ওইটা খাওয়ার পরে মানে এই খেয়ে পানি খেলে আসলে ক্ষুধা লাগে না। হ্যাঁ, চকলেট ইজ ভেরি গুড। ডার্ক চকলেট গুলা আই আই অলওয়েজ প্রেফার ডার্ক চকলেট। খেজুর, খেজুর ইজ অলসো ভেরি গুড। অল্প সময় লাগে খাওয়া যায় এবং সুগার সার্কুলেশন এন্ড আদার্স খুব ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, যারা পার্টিসিপেন্ট যারা আছেন প্লিজ, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আস্ক হিম ডিরেক্টলি, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তুমি স্লাইডটা বন্ধ করে দাও, শোয়িংটা বন্ধ করে দাও, যদি লাগে আবার আইসো, এখন তো দরকার নাই। হ্যাঁ, থ্যাংক ইউ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ আস্ক হিম ডিরেক্টলি। ফয়েজ ভাই, আমি একটা কোশ্চেন করতে চাই। শিওর, প্লিজ ভাইয়া। আহ, শোন ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। পুরোটা মাঝখানে একটু আমিও একটু এজ ছিলাম, শুনতে পারি নাই, খুব ভালো লাগছিল যতটুকু শুনছিলাম। খুবই প্র্যাকটিক্যাল এবং মানে টাইম অর্দি আমার কাছে মনে হয়েছে। আমার দুইটা থ্যাংক ইউ পার্ট ভাই। আমার কোশ্চেনের। ফার্স্ট পার্ট হচ্ছে যে, আমরা যখন প্রিপারেশন এখন যারা নিচ্ছি, যেহেতু আমরা সবাই জি বিভিন্ন জবের সাথে জড়িত, পড়াশোনাটা ব্রেক, সো আপনি জি। ডেইলি স্টাডিটা করার সময় যদি কোনো সাজেশন থাকে যে আমরা কিভাবে কন্টিনিউশনটা ধরে রাখবো, সেটা একটা পার্ট। আপনি কিভাবে এই মানে পুরো কন্টিনিউশনটা ধরে রেখেছেন, এবং কখন আপনার মনে হয়েছে যে আসলে আপনি ইউ আর রেডি টু গিভ দি এক্সাম, মানে এটাই একটা বড় বিষয় এক। আর দুই নাম্বার হচ্ছে যে আপনি যে লাস্টে যে অংশটা দেখিয়েছেন, এটা আমার কাছে খুব লেগেছে, ভালো লেগেছে। এই অংশটা আমার কাছে নতুনও লেগেছে, যে কোশ্চেন স্ট্রাইক থ্রু করা। তো এইটার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেটা আমিও যেটা করছি, যে কোশ্চেনটাতে যেহেতু এখনো আমি ভেরি নিউ, সো পড়তে আমার কাছে বেশি সময় লাগছে, তো মানে সলভ করতে বেশি লাগছে। সো এটা আপনি ডেফিনেটলি প্র্যাকটিস, আপনি যদি এটা আরেকটু টাইমে, তাহলে একটু, তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। প্রথমে আমি কন্টিনিউশনের কথাটা যদি বলি, যেটা আমি একটু আমি যেটা করার, যে প্রত্যেকদিন 1 ঘন্টা সময় বের করা। তো আসলে আহ, সবাই চাকরি করি, 1 ঘন্টা সময় আসলে অনেক সময়। অফিস থাকে, কোনো এনগেজ হয়ে ওঠে, কিছু প্রবাবল সময় টাইমটা কানে হেডফোন দিয়ে যদি আপনি চেষ্টা করেন কিছু ইউটিউব ভিডিও, দেখবেন যে আমাদের তো আসলে রাতেই 2 থেকে 3 ঘন্টা, এখান থেকে একটা বড় একটা, হ্যাঁ তবে যারা বাইক চালায় তাদের তো আর এভাবে করে যাওয়া তাদের হয়তো অল্টারনেট অপশন খুঁজতে হবে। আমি যেটা চেষ্টা করতাম যে সাধারণত অফিস 9:30 থেকে 10:30 পর্যন্ত বস কেউ খুব বেশি করতে চায় না। এই 1 ঘন্টা টাইমটা আমি কোনোভাবে একটু লুকায় টুকায় পড়াশোনা করে ফেলছি। এই ফিডব্যাক গুলো, এই জিনিসগুলো আসতে শুরু করে। এবং সিমিলারলি দেখা যায় যে সেকেন্ড হাফে আমি করার পরে 5টার সময় ওই জায়গায় wait করছি। চেষ্টা করেছি সবসময় 9:30 থেকে সাড়ে। আর এটা ছাড়া বাসায় যখন আমি ছিলাম, ভয়েস ভাইয়ের যে সিমুলেটরটা আছে এবং পিএম পাওয়া যায়, ল্যাপটপ খুলে বসতে হবে, মোবাইলে বসে বসেই প্রশ্ন সলভ করা পসিবল। এবং ইউটিউবের ভিডিও যদি বলেন সেটাও মোবাইলে দেখা পসিবল। তো একটা সারা দিনের মাঝ করে আমি বের করে নিয়েছি। এখন অন্য যারা অ্যাসপিরেন্ট যারা আছেন, স্বাভাবিকভাবেই তাদের অফিসের সময়, যাতায়াতের ধরন, বাসার এনগেজমেন্ট আলাদা। ওই যে বললাম, একটু টেলারিং করে নিতে হবে, তাহলে আশা করি আপনারা এটা কন্টিনিউটি ধরে রাখতে পারবেন। আর আপনার যে দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল, যে প্রশ্নের এই প্যাটার্নটা, হ্যাঁ এটা আমিও আসলে আপনার সাথে একমত। আমারও প্রথম দিকে প্রশ্ন করতে অনেক সময় লাগতো। স্বাভাবিক, তবে দুইটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে, যে অ্যাডিকুয়েট সংখ্যক প্রশ্ন সলভ করতে হবে। আপনি যত প্রশ্ন সলভ করবেন, তত একদিক দিয়ে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, আরেকদিক দিয়ে আপনার প্রশ্ন পড়তে গেলে যে যে জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো আরো ভালোভাবে করে আপনারা বুঝতে পারবেন। আর যদি স্টাডি হল ইউজ করেন, স্টাডি হলের মধ্যে দুইটা টুলই আছে, স্ট্রাইক থ্রু, হাইলাইট, অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। আর স্টাডি হল টুলটা কোথায় যেন বলেছিলেন, এই পার্টটা আমি মিস করেছি, এটা কোথায় আছে ভাই? আচ্ছা, স্টাডি হল টুলটা হচ্ছে পিএমআই এর নিজস্ব একটা সিমুলেটর আছে। তো আমি যখন চিন্তা করছিলাম যে একটা সিমুলেটর বাইরের কিনবো, তো কোনটা কিনা যেতে পারে, তখন আমার কাছে মনে হলো যে পিএমআই এর আন্ডারে পরীক্ষা দিচ্ছি, তো পিএমআই এর নিজস্ব একটা সিমুলেটর আছে, ওইটাই কিনি। তো
ওই টুলটা আপনি জাস্ট গুগলে যে কোনো সার্চ সার্চ করবেন পিএমআই স্টাডি হল প্লাস। পিএমআই এর ওয়েবসাইটের থেকেই এই সাবস্ক্রিপশনটা কেনা যাবে। আর আরেকটা জিনিস বলবো যে প্রশ্নের প্যাটার্ন যেটা বলে, যত সময় যাবে আমরা এখন এই বছর যারা পরীক্ষা দিচ্ছি যে প্যাটার্নে, হয়তো আগের বছর প্যাটার্নটা আলাদা হয়ে যেতে পারে পিএম নতুন রিলিজ হওয়ার পরে, বা নতুন প্রশ্ন ব্যাংক আসতে পারে, অনেক কিছু চেঞ্জ হতে পারে। কিন্তু পিএমএস স্টাডি হলের মধ্যে যেই ধরনের প্রশ্নগুলো আমি দেখেছি অ্যাকচুয়াল পরীক্ষাতে, কিন্তু অন্তত 80 থেকে 90% প্রশ্ন ওই সিমিলার ধরনের ছিল। আমি বলবো না একদম কপি পেস্ট, মানে কমন পড়তে, আমার একটা প্রশ্ন কমন পড়ছিল পিএমএস স্টাডি হল থেকে 180টার মধ্যে। বাট বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলার ধরন, ধাঁচ, প্যাটার্ন, প্রশ্নের ল্যাঙ্গুয়েজ ওই স্টাডি হলের মতো ছিল। তো এটা আমাকে অনেক হেল্প করছে। আর আপনি হয়তো মিস করেছেন, এটা খরচ পড়েছে আমার $79, প্রায় 7,500 টাকার মতো লাগছে। বাট ফার্স্ট টাইম আমার খুব কষ্ট হচ্ছিল যে এত টাকা দিয়ে কিনলাম, এটা কি আদৌ কাজে লাগবে। বাট পরে আমার মনে হয়েছে না, আমার ইনভেস্টমেন্টটা ওয়ার্থ ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ভাই আমার তো জানা ছিল স্টাডি হলে কি মেয়াদ আছে নাকি, এটা তোমার টাইম? স্টাডি হলের মেয়াদের কোনো কিছু আমি পাইনি, মানে আমার আচ্ছা, আমারটা আমরা এখনো মেয়াদ আছে। আমরা আমরা তো এখনো মেম্বার হই নাই, নতুন। হ্যাঁ, হ্যাঁ। এখন সেক্ষেত্রে আমি কি এখন কিনতে পারবো মেম্বার হওয়ার আগে? হ্যাঁ, মেম্বার হওয়ার আগেও কিনতে পারবেন। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, স্টাডি হলে মেয়াদ আছে, হ্যাঁ এটা মেয়াদ আছে। এটা সম্ভবত 120 দিন সম্ভবত, নাকি 90 দিন, দুইটা মেয়াদ আছে আর কি। দুইটা আছে না, একটা প্রিমিয়াম আছে মনে হয়, আর একটা মনে হয় স্ট্যান্ডার্ড আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, জি ভাই, ওই প্লাস আর বেসিক। হ্যাঁ, এটা মেয়াদ আছে, এটা এক্সপায়ার হয়ে যায় আর কি। আর তুমি প্রশ্ন সলভ করা শুরু করছো কখন বলো তো? বইটই পড়া তারপরে তো সলভ করা শুরু করছো, রাইট নাকি? হ্যাঁ ভাই, ওই যে একটু আপনার যে 5টা ক্লাস শেষ হলো, হ্যাঁ, 35 পিডিএফ শেষ হওয়ার পর ইসিওটা আরেকবার রিভাইজ করছি। রিভাইজ করে তারপর হচ্ছে প্রশ্ন সলভ করা শুরু করছি। ঠিক আছে। আপনারা যারা প্রশ্ন সলভ করবেন, আমি সোহান যেটা বলছে আর কি, আপনারা প্রশ্ন সলভ করার আগে অবশ্যই পড়ে নেবেন, হ্যাঁ 2বার করে পড়বেন। আপনি যদি 2বার না পড়ে যদি প্রশ্ন সলভ করেন, কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে না, ধরতে পারবেন না। তো ও কিন্তু 2বার পড়ছে, হ্যাঁ ও পিএম বক্স 7 এর কথাও বললো, পিএম বক্স 7ও পড়ছে, ইসিও পড়ছে। অ্যাজ এর প্র্যাকটিস গাইড পড়ছো? অ্যাজেল প্র্যাকটিস গাইডটার সিলেক্টিভ অংশগুলো পড়তে হবে। থিওরিটিক্যাল যে পার্টটা ছিল, ওই যে যেমন সেফ ডিএসডিএম, ওইগুলা খুব একটা পড়া হয় নাই। কিন্তু ফ্রেমওয়ার্কের যে কথাগুলো বলা আছে, যে গ্লসারি, ও ভাই আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো, ইসিও এবং অ্যাজাইল প্র্যাকটিশনার গাইডে যে গ্লসারিটা আছে, পুরা গ্লসারি পড়তে হবে। এবং এই গ্লসারিটা পড়লে পরে দেখা যাবে যে কি বলবো, জার্গন কনসেপ্টের 50% কাভার হয়ে গেছে। সবচেয়ে বড় যে সমস্যাটা হয় প্রশ্ন সলভ করতে গেলে, একটা এমন একটা শব্দ বলছে যে শব্দের ডেফিনেশন হয়তো জানা নাই, এই শব্দগুলোই গ্লসারিতে পাওয়া যাবে। এটা সবাই পড়বেন অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আসলে ও ও যেটা বলছে আর কি, যে আপনি যদি স্টেপ বাই স্টেপ চিন্তা করেন, বই পড়বেন, গ্লসারি তো অবশ্যই পড়বেন। এখন বই পড়ার মধ্যে এটা তো আমরা ক্লাসের মধ্যে খুব ওয়াইডলি বলি আর কি, ইসিও এবং অ্যাজ এর প্র্যাকটিস গাইডটা পড়বেন, বাকি এডিশন পিএম বক্স 7 পড়তে পারেন। তারপরে ও আসলে পিএম বক্স 6 এর প্রসেস গ্রুপটা কভার করছে, একজনের নাম বললো, ওনার প্রসেস গ্রুপের ওইটা ভিডিও দেখে সে প্রসেসের এই প্যাটার্নটা, সিকোয়েন্স যেটা আর কি, প্ল্যানিং স্টেজে, এক্সিকিউশন স্টেজে প্রসেস গুলো একটা সিকোয়েন্স ফলো করে আর কি। তা এখন ইসিওতে এটা নাই, নাই মানে ডিরেক্ট ওইভাবে বলে নাই, কিন্তু পিএম বক্স 6 এটা ওভাবে স্টেপ বাই স্টেপ বলা ছিল আর কি। তো ওইটা সমস্ত ভিডিও দেখে কভার করে ফেলছে। তো এগুলো হচ্ছে আপনাদের সাপ্লিমেন্টারি আর কি, আহ গ্যাপ গুলা কভার করার জন্য। তো এই যে আপনার যে গ্যাপ গুলো আছে, টুকটাক যে গ্যাপ গুলো আছে, এগুলো আসলে বইটা 2বার পড়বেন। পড়ার পরে আপনি যখন ও যেটা করছে দেখছেন, ফুল মুখ একটা দেওয়ার পরে সে দেখছে, তারপরে যখন আবার সে ছোট ছোট মক দিচ্ছে, তখন তার দেখা যাচ্ছে যে তার হয় নাই, স্কোর আসছে না, ওটাই হচ্ছে আসলে গ্যাপ। তখন সে আবার এই ভিডিও, আমার ধারণা তখন সেগুলো দেখা শুরু করছে আবার, দেখে এগুলা গ্যাপ গুলা ফিল আপ করছে আর কি। সো আসলে আপনার প্রথমে একটা পড়াশোনা করতে হবে, 2বার পড়ে এরপরে প্রশ্ন সলভ করবেন। প্রশ্ন সলভ করে আপনি যখন গ্যাপ গুলো বুঝতে পারবেন যে আমার প্রসেস হচ্ছে না, আমার পিপলস হচ্ছে না, তখন ওই গ্যাপ ধরে ধরে এই গ্যাপ গুলা কভার করা। আর স্টাডি হলটা আপনি ইউজ করলে আপনি পরীক্ষার আগ মুহূর্তে আর কি, হ্যাঁ আমাদের সিমুলেশনে যে প্রশ্নগুলো আছে, এখানে আসলে খুব জেনারিক কিছু প্রশ্ন আছে, কিছু ম্যাথামেটিক্স প্রশ্ন আছে, সিচুয়েশন প্রশ্ন আছে,
বাট 2700-এর মধ্যে সিচুয়েশন প্রশ্ন 1200-1500 এরকম পাবেন। আর স্টাডি হলে সবই সিচুয়েশন প্রশ্ন দেওয়া আছে, পিএমআই রেগুলার আপডেটও করে। আমাদেরকে কিছু প্রশ্ন প্রশ্ন দেয় সেখান থেকে, যেমন আমরা কয়েকদিন আগে 25টা প্রশ্ন পাইছি। তো এটা পিএমআই এটা রাখছে, নিজেই নিজেই সেল করে, সাইটে আছে। তো এটা আসলে আপনারা একদম ফাইনাল স্টেজে আপনারা আমাদের সিমুলেটর ইউজ করলেন, একটা পুরো ধারণা হয়ে গেল জিনিসটা কেমন হচ্ছে। এরপরে আপনি তখন স্টাডি হলটা যদি ইউজ করেন সবচেয়ে ভালো বেনিফিটটা পাবেন। $55 আছে, তুমি $55 টিয়ার ওয়ান, 50 হচ্ছে বেসিকটা ভাই। হ্যাঁ, টিয়ার টিয়ার ওটা টিয়ার থ্রিতে তো ডিসকাউন্ট প্রাইসে দেওয়ার কথা, তোমার কাছে $79 নিছে না? 79 না ভাই, আমার মানে 79 তো হচ্ছে লিস্টেড প্রাইস ছিল, কিন্তু আমি হ্যাঁ, যখন এই যে বাংলাদেশের কার্ডে দিলাম তখন এটা আবার 7,500 টাকা ছিল। তো ডলার রেটে হয়তো আমার একটা ডিসকাউন্ট দিছে ওরা। 7,500 টাকা করে কত, এক্সাক্ট কত টাকা হয় দেখো না। আমার বাংলাদেশে তো একটা টিয়ার থ্রিতে ডিসকাউন্ট হওয়ার কথা, দাঁড়াও, 7,500 বলতেছো না, 7,500 নিছে, $61 নিচ্ছে আর কি তোমার, হ্যাঁ হ্যাঁ, রাফলি 61, এরকম। 61 একটা ডিসকাউন্ট পাবেন আর কি। কারণ আমার টিয়ার থ্রি, তো টিয়ার থ্রিতে সবগুলো প্রাইস একটু কমায় কমায় দেয় আর কি। সো দেখাবে 79 অথবা এর চেয়ে এরকম 60, 62 এরকম হয়তো লাগবে। 55-এর কথা শুনছিলাম এর আগে, 55 নিচ্ছে ভাই আমার কাছে। বাট এটা আপনারা ইউজ করবেন শুরুতে না, হ্যাঁ, এটা একদম এই বই পড়বেন, আমাদের সিমুলেটর ইউজ করবেন, এক্সস্ট করবেন, তারপরে যদি দরকার হয় স্টাডি হলে যাবেন আর কি, ইনশাআল্লাহ। এটা ইনভেস্টমেন্ট লাগবে আর কি তখন। ঠিক আছে না শোয়েব ভাই? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। ঠিক আছে। আসসালামু আলাইকুম ফয়েজ ভাই। আসসালাম। সেটা হচ্ছে যে আহ, ওই যে সোহান ভাই যেটা দেখাইলেন স্ক্রিন, পিয়ারসনের স্ক্রিন যেটা দেখালেন, উনি এত ছোট লিখা আসলে কি আমি যে ফাইনাল এক্সাম কোশ্চেনটিকে আসলে এত ছোট সাইজ হবে? আপু, আমি যেটা ফেস করেছি, আহ, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করি, 11 সাইজের যে লেখাটা আসে, হুম। পিয়ারসন ভিউর ফন্টটা ওই 11 সাইজের কাছাকাছি ছিল। অনেক ছোট তো, আমার তো এমনিতে মানে আমার কাছে তো অনেক ছোট, 11 সাইজটা সেটা ঠিক আছে, কিন্তু অনেক ছোট না? এইভাবে তো কোশ্চিন পড়ে অ্যান্সার দেওয়া তো টাফ হয়ে যাবে আমার জন্য। আর সেকেন্ড টাইম যে কোশ্চিনটা দেখালেন আপনি, এটা আমার কাছে খুব ইজি মনে হলো যে না ঠিক আছে, ফন্ট সাইজও ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল কি ওই প্রথম যেটা দেখাচ্ছেন সেরকম সাইজ থাকবে? হ্যাঁ, জি, ওই যে নীল যে একটা স্ক্রিনশট দেখানো, হ্যাঁ 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 হ্যাঁ। কিছুটা এরকম থাকবে। হ্যাঁ, তবে এক্সাম সেন্টার যেমন আমি বনানীতে পরীক্ষা দিয়েছি, ওদের মনিটরটা বেশ বড়, প্রায় 20 ইঞ্চি একটা মনিটর। তবে ডিফিকাল্টি বড় মনিটরে একটা আছে, সেটা হচ্ছে যে যখন প্রশস্ত বেশি হয় মনিটর, একদম বামের থেকে পড়তে পড়তে ডান পর্যন্ত যেতে হয়, তো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় অনেক সময়। আচ্ছা, এটা সেই একটু ক্ষেত্রে ডিফিকাল্ট আপনার হয়। পরামর্শ কি? এটা আমি ফন্ট সাইজটা একটু বাড়ায় নিতে পারবো না? হয়তো এটা না, আমার কাছে অ্যাকচুয়াল অ্যান্সার নাই, কারণ আমি পারি নাই। তো আচ্ছা। যারা পরীক্ষার পরীক্ষার যে আপনার যারা আপনাকে হেল্প করবে আর কি, হুম। সেন্টারের লোক, তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখতে হবে। আমি খুব বেশি নাড়াচাড়া করিনি, কারণ ভয় লাগতেছিল যে ডিসকানেক্ট হয়ে যায় বা এমন কিছু হয় কিনা। আচ্ছা আচ্ছা, ম্যাডাম, আমি আপনি যে শুনি। আপনি যেটা করতে পারেন, আপনি আমি শিওর না, কারণ আমি আমি তো এসি পরীক্ষা দিলাম পিয়ারসন ভিউতে, তখন আমার আবার ফন্টে প্রবলেম হয় নাই। ও যেটা রাইটলি মেনশন করছে সেটা হচ্ছে যে সে ফুল স্ক্রিন জুড়ে প্রশ্নটা থাকে। আমাদের যেমন এখানে মার্জিন, যে মার্জিনে যে ব্যাপারগুলো আমার থাকে না, একটা মার্জিনের পর থেকে লেখা থাকে, হুম তো এই হুম হুম মার্জিনটা হুম হুম। আসলে থাকে না। মার্জিন মানে আপনি মার্জিনটা নেগলিজিবল একটা মার্জিন থাকে একদম, সে শুরু করে দিল আর কি। তা আপনি সেন্টারে ইনভিজিলেটর যখন আপনাকে সিটের মধ্যে বসাবে, তখন সেই হুম। স্ক্রিনটা দেখানোর পরে আপনাকে জিজ্ঞাসা করবে আর কি। আমার ধারণা ওকেও জিজ্ঞাসা করছিল যে সবকিছু ঠিক আছে কিনা, এরকম একটা প্রশ্ন, মানে সে জিজ্ঞাসা করবে। আপনি তখন আপনি যদি দেখেন যে না আপনার ফন্ট সাইজটা আপনার কাছে, এটা অবশ্য সে তখন থাকবে না, প্রথমে তো একটা ডেমো আসবে, ডেমো আসছিল না একটা, হ্যাঁ ভাই, একটা ডেমো আসছিল জাস্ট ডেমো নেক্সট 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 করার পরে। হ্যাঁ 15 মিনিট একটা ডেমো আসবে, ডেমোটা সেই ক্ষেত্রে ডেমো আর এবং ফাইনালটা একই সাইজ ছিল? আপনি ইয়ে করবেন হ্যাঁ, ম্যাডাম, একই আপনি সাইজ। আপনি আপনি ডেমোর সময় আপনি ওই হুম। ওনাকে বলবেন যে আপনি ডেমোতে অত বেশি সময় লাগার দরকার নাই। আপনি দরকার হলে ডেমোর সময় ওনাকে রিকোয়েস্ট করেন, ভাই আপনি একটু দাঁড়ান, যায়েন না, আমি ডেমোটা দেখে নেই, প্রশ্ন থাকে আপনাকে প্রশ্ন করবো, মানে পোলাইটলি রিকোয়েস্ট করেন আর কি। এরপরে প্রশ্ন আসলে ওটা দেখে তারপরে বললেন যে আমার ফোনটা একটু বড় করে দেন। আমি শিওর না এটা তারা করতে পারবে কিনা, কারণ বাট ইউ ক্যান এক্সপ্লয়েট দিস, আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন আর কি।
তবে আর সমস্যা হবে না, এটা ওই ফন্ট সাইজটা সমস্যা হওয়ার কথা না। ফোন সাইজ তো বাড়ানো যায় ল্যাপটপে, কিন্তু ওরা দিবে কিনা সেটাই হচ্ছে না কথা। না না, আপনি যে ফন্ট সাইজটা আপনাকে দেখাবে, হুম। আপনি যে ফন্ট সাইজ নিয়ে কেউ এ পর্যন্ত কমপ্লেন করে নাই যে আমার ফন্ট সাইজটা আমার জন্য ছোট হয়ে গেছে। তো আমার মনে হয় না ফন্ট সাইজ নিয়ে আপনি যে মানে সোহান ভাই কনসার্নটা যেটা হয়েছিল। দেখাইলো সেটা আসলে সমস্যা মনে হলো আমার কাছে, না, এত ছোট সাইজ। ও তো একটা স্ক্রিনশট নিচ্ছে, স্ক্রিনশট নিয়ে সেটা আবার দেখাইছে, সে একটা পিপিটি স্লাইডের মধ্যে ইনসার্ট করে দেখাইছে। ফন্ট সাইজ নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো প্রবলেম করে নাই। হ্যাঁ, আমাদের এখনো তাহলে তো করে নাই, ভালোই আমি ভালোই কোথাও তাহলে। পাই নাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এরপরও আপনি যদি এটা মনে হয় মাথায় থাকলো, তখন আপনি ওনার কাছে হেল্প নিয়েন, অথবা যদি প্রশ্ন চলে আসে বুঝতেছেন না, তখন হাত উঠাবেন। হাত উঠালে ওই ইনভিজিটর চলে আসবে এবং সে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কি সমস্যা হচ্ছে। অনেকের মাঝখানে একজনের কম্পিউটারের সমস্যা হচ্ছিল, তাকে কম্পিউটার চেঞ্জ করে দিচ্ছে, আরেক কম্পিউটারে বসাই দিচ্ছে আর কি। বসে সেখান থেকে আবার ওইখান থেকেই শুরু করছে। তো এই জিনিসগুলা ওরা করতে পারবে সেন্টার থেকে। হাত আমাদের তো উঠালে, ল্যাপটপ লাগবে না, তাহলে ওদেরই ওদেরই কম্পিউটার থাকে, এই তো। হ্যাঁ, হাত উঠালে আপনি যখন পরীক্ষার সময় হাত উঠাবেন, তখন ওরা চলে আসবে, এসে জিজ্ঞাসা করবে আপনার কি সমস্যা। তো সমস্যা বললে ওরা সমাধান দেওয়ার চেষ্টা করবে আর কি। তো এটা নিয়ে আচ্ছা, এত। আরেকটা কোশ্চেন ছোট্ট, সেটা হচ্ছে যে সোহান ভাই যেটা বললেন যে আমির আলীর ভিডিও, যেটা উনি বললেন যে পরীক্ষার আগের দিন দেখতে পারি, তো আমি তো সেই ক্ষেত্রে আমি দেখি নাই কোনো ভিডিও টিডিও গুলো, দেখি নাই। তো আমার তো পরশুদিনই পরীক্ষা, কালকে কি আমার জন্য দেখা ঠিক হবে নাকি দরকার নেই? সাজেশন থাকবে, কালকে কোনো পড়াশোনা করবেন না, আচ্ছা। রিল্যাক্স থাকেন, কোনো টেনশন নাই। যা প্রিপারেশন আপনি নিয়ে ফেলছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট। জাস্ট মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দেন। উইশ ইউ ভিডিও আচ্ছা, বেস্ট অফ লাক। দেখতেই হবে এমন ম্যান্ডেটরি কিছু না। থ্যাংক ইউ। উইশ ইউ বেস্ট অফ লাক। দেখা যাক কি হয়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাইয়া, প্লিজ? হ্যাঁ, ভাইয়া হাবিব বলছিলাম। সোহান ভাইয়ার ওই স্লাইডটা কি আমাদেরকে একটু পাঠানো যাবে রিসোর্স? হ্যাঁ, সোহাগ জি, তুমি এক কাজ করো, স্লাইড পিপিটি করতে পারো, পিডিএফ করতে পারো, করে গ্রুপে দিয়ে দাও। ওই যে প্রজেক্ট ম্যানেজার ক্লাব আছে না, আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে আপ করে দাও, দিয়ে দাও। আমি ঠিক জানি না ভিডিওটার কি অবস্থা হইলো, ভিডিওটা যদি ঠিকঠাক মতো করতে পারি তো ভালো দেখাইতে পারবো সবাই রে, না হলে তো বাকিরা তো মিস করে ফেললো। আই এম ভেরি সরি, আমার আসলে এই নতুন জায়গায় আসছি তো লালবাগে, এখানে নেটওয়ার্কের ডিস্টার্ব আমি ঠিক করতে পারি নাই এখনো। আই এম ট্রাইং হার্ড। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমরা শেষ করে ফেলবো। ইয়ে আর নতুন পাস করছে ইয়েকে, নাজমুলকে তো দেখলাম আসছিল, নাজমুল, তুষার। তো আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আমার গ্রুপে আসছিল আর কি, তুমি চেকবক্স কয়টা পাইছো? চেকবক্স, তারপরে ড্র্যাগ এন্ড ড্রপ, মাল্টিপল চয়েস কয়টা পাইছো? চেক বক্স একটা উপায় নেই, ম্যাথ একটা উপায় নেই, ড্র্যাগ এন্ড ড্রপ একটা উপায় নেই। সব মাল্টিপল চয়েস 180টাই পাইছো? প্রশ্ন, সব এমসিকিউ। সো লাকি, হ্যাঁ। যাই হোক, আমাকে একজন গ্রুপে প্রশ্ন করছিল যে ভাইয়া চেকবক্সের অ্যান্সার তো ভুল হচ্ছে, আসছে নাকি ভাইয়া? চেক বক্স নিয়ে আমাকে বলছিল যে ভাইয়া, একটা গ্রুপে কোশ্চেন করছিল যে ভাইয়া চেক বক্সটা পারতেছি না, চেক বক্সটা যদি একটু ডিসকাস করতেন আগামী সেশনে। ভাইয়া আসছে নাকি? আসলে নাই না, আসলে চেক বক্স ইজ ভেরি টাফ। এটা এখন চেক বক্সের এখন যেটা করে আর কি, এখন আপনাকে পাঁচটা অপশন দিবে, চুজ টু দেয় সাধারণত, চুজ থ্রি, চুজ ফোর এখন আর দেয় না, চুজ টু। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি নিজেও এখন চেক বক্স ভালো মতো পারি না, একটা অ্যান্সার রাইট করি আর একটা দেখা যায় ভুল হয়ে যায়। তো চেক বক্স নিয়ে আমাকেও কাজ করতে হবে। তো ভাবছিলাম তোমার কাছে কিছু টিপস নিব। তুমি চেক বক্সের ব্যাপারে নিজেকে কিভাবে প্রিপেয়ার করছিলা? ঠিক আছে, আচ্ছা, প্রশ্ন পাও নাই, ঠিক আছে। ভাইয়া আমি আসলে সত্যি বলতে চেক বক্সের সিমুলেটেড মধ্যে তো কোথাওই আমি প্রশ্ন ফেসই করিনি। আমাদের সিমেন্টারে ফেস করো নাই? আপনাদের সিমুলেটরে মনে হয় একটা প্রশ্ন ফেস করছি, ওই টাকম্যান ল্যাডার নিয়ে। আচ্ছা। আর স্টাডি হলে ছিল না? না, ওইটাতেও খুব একটা ছিল না। ম্যাথ ট্যাথ ছিল। আম, তারপর স্টাডি হিট হলে তো ম্যাপও। স্টাডি হলে তো বন্ধু সবগুলো প্রশ্ন সলভ করছো, চেক বক্স এখানে একটাও পাও নাই? না ভাই, তাই নেই। তাহলে চেক বক্স কে আস্তে আস্তে উঠাই দিচ্ছে নাকি সে? হইতে পারে চেক বক্স তো উঠাই দিচ্ছে, কারণ চেক বক্স নিয়ে কনফিউশন তৈরি হয়। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ফজল সাহেব, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। জি প্লিজ। যে আপনার মাধ্যমে সোহান সাহেবের কাছে জানার ইচ্ছে হলো যে আমরা যারা পিএমপির এখন প্রিপারেশন নিচ্ছি, অনেস্টলি আমরা আপনার এখানে ক্লাস শুরু হওয়ার আগে কিছু একটা স্টাডি করছি 1-1.5 মাস।
জানার চেষ্টা করছি আপনার পিএম বুক 6 এবং 7 রিভিশন, পাশাপাশি অ্যাজাইল তো একটু গো থ্রু করতে পারছি। এখন আমরা আপনার এখানে লাস্ট স্টেজে আছি, আগামী ক্লাসটাই আমাদের শেষ। তো সেই ক্ষেত্রে আমার জানার ইচ্ছে হলো সোহান সাহেবের কাছ থেকে, যে সোহান সাহেব প্রিয় ক্লাসটা শেষ করার পরে আনুমানিক কতদিন সময় নিয়েছেন পরীক্ষা দিতে, এবং পাশাপাশি আরেকটা আমার প্রিপারেশন যেটা আমি একটু শেয়ার করতে চাই, যে আমি পিএম বুক 6 এবং 7 মোটামুটি বলা যায় কিছু একটা ধারণা ভালো আছে, এডিকাটা পড়ছি। আর ইচ্ছু যেটা আমরা থ্রি থেকে পেয়েছি সেটাও করছি। পাশাপাশি আমি একটু ইউটিউব দেখছি, যেমন ইন্ডিয়ান রামদলেরটা কিছু দেখছি, ইজেটটা দেখছি, আর মেক্সিল্যান্ডের কিছু অ্যাজাইলের 100%, মানে অ্যাবাউট আমার কাছে 400% আছে, অ্যাজাইল 200, আর ইলেকট্রিকের 200 আছে, উইথ অ্যান্সার অ্যান্ড এক্সপ্লেনেশন সহ। আমি এটা চেষ্টা করছি গো থ্রু করার জন্য, এবং কেন ভুল কেন শুদ্ধ এটার এক্সপ্লেনেশনটা আমি চেষ্টা করছি বোঝার জন্য। সেই ক্ষেত্রে আমি আপনার মারফতে জানতে চাচ্ছি, আমি কি ভুল ট্র্যাকে আছি না আমার জন্য কি করার আছে এখন, যদি কাইন্ডলি একটু তাও শেয়ার করতেন। ডিসেম্বর নভেম্বরের মধ্যে পরীক্ষা দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কি করণীয় আছে? একটা ধন্যবাদ। না, অবশ্যই আপনি ঠিক ট্র্যাকে আছেন। আমার নিজের ক্লাস শেষ হয়েছিল 20 জুন, এবং আমি পরীক্ষাতে বসছি 23 সেপ্টেম্বর। তো আসলে এক্স্যাক্টলি 3 মাসের মাথায় আমি মানে পরীক্ষা দিতে বসছি। আমার গোল ছিল যে 2 মাসের মধ্যে বসবো, কিন্তু যখন এটি পেমেন্ট করতে যাই তখন আমি কাছাকাছি টাইম স্লট পাচ্ছিলাম না। এটা আমি একদম এক্স্যাক্টলি 3 মাসের মাথায় দিয়েছি। এখন প্রত্যেকটা পরীক্ষার্থীর তো আসলে প্রিপারেশনের প্ল্যানিং আলাদা থাকে, এবং অ্যাডভান্সমেন্টটাও আলাদা থাকে। অনেককে অনেকের কথা শুনছি যে যারা 1-1.5 মাসের মধ্যেও পরীক্ষা দিয়ে ফেলছে, অনেকে আবার 5-6 মাস সময় নিয়েছে। এই কয় মাস আপনি সময় নিবেন এটা ডিপেন্ড করবে প্রথমত আপনার উপর এবং আপনার প্রিপারেশনের উপরে। তারপরও আমি সাজেস্ট করব যে 3 থেকে 4 মাসের বেশি এটা হওয়া উচিত না। কারণ 4 মাসের বেশি চলে গেলেই একটা গা ছাড়া ভাব চলে আসবে, একটা প্রিপারেশনের মধ্যে ঘাটতি চলে আসবে, এবং দেখা যাবে যে অনেক কিছুই ক্লাসে পড়ানো হয়েছিল সেগুলো হয়তো মনে থাকবে না এই 3-4 মাস পরে গিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভিডিও গুলো দেখছেন, অবশ্যই ভিডিওগুলো দেখলে পরে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য অ্যাডিশনাল সাপোর্ট মানে পাওয়া যায়। একটা ছোট্ট জিনিস আমি একটু করবো যে অ্যাজাইলে প্রশ্নোত্তরের যে ভিডিওগুলো দেখছেন, চেষ্টা করবেন যে ভিডিও শুরু হওয়ার পর যখন স্ক্রিনে অপশন সহ 4-5টা প্রশ্ন এবং অপশন গুলো দেখায়, ভিডিওটা পজ করে ফার্স্ট নিজে সলভ করার চেষ্টা করবেন যে আমি পারি কিনা। ট্রাই করলেন, আপনি আপনার মাথার মধ্যে সিলেক্ট করলেন যে এটার উত্তর হয়তো অপশন বি। তারপরে ওনার অ্যান্সারটা দেখলেন এবং এক্সপ্লেনেশনটা দেখলেন। যদি ঠিক হয় তাহলে তো আপনার কনসেপ্ট ঠিক আছে। আর যদি ভুল হয় তাহলে কোন জায়গাটাতে আপনি ভুল করছেন সেই জিনিসটা আপনি ফাইন্ড আউট করে ফেলবেন। তো এই জন্য আপনাকে পজ করে নিজে থেকে একটা অ্যান্সার সিলেক্ট করে নিতে হবে, যে এটা হয়তো এটা আমি ভাবতেছি অ্যান্সার। এভাবে করে আমি একটু ভিডিওগুলো আমি দেখতাম আর কি, প্রশ্নোত্তরের ভিডিওগুলো। আর চ্যাট বক্সে একটা প্রশ্ন আসছে, কি হ্যাঁ, আপু বলছেন? জি, ইয়া। হ্যাঁ। যে ইন কেস অফ চুজ টু হাউ মেনি অপশনস ওয়ার দেয়ার, 5 or 4? চুজ টু এর মধ্যে আমি 4টারও ইয়া পেয়েছি, প্রশ্ন পেয়েছি, 5টারও পেয়েছি। আচ্ছা এই ম্যাডাম, আমাদের এখন যে লেটেস্ট যে প্রশ্নগুলো আমরা পাইছি এখানে চুজ টুর উপরে কোনো প্রশ্ন দেয় নাই আমাদেরকে। সো আমি হোয়াট আই গেজ অ্যাকচুয়ালি আমাদেরকে যেভাবে দিছে সেটা আপনাকে শেয়ার করি। তো যখনই চুজ চেক বক্স আসছে, চেক বক্সে অপশন থাকছে 5টা। মাল্টিপল চয়েস যখন আসছে তখন অপশন থাকে 4টা, 4টার মধ্যে একটা অ্যান্সার দিতে হয়। আর যখন চেক বক্স থাকছে, চেক বক্সে সে অপশন দিচ্ছে 5টা এবং অলওয়েজ চুজ টু, চুজ থ্রি এখন আর দিচ্ছে না, অলওয়েজ চুজ টু অ্যান্ড অপশন ইজ 5। তো এখন আমার ধারণা যেহেতু আমাদেরকে এই প্রশ্নগুলো সেইভাবে দিচ্ছে এখন, তো প্রশ্ন আসলে এইভাবেই আসবে মোস্টলি 90% আর কি। আর যে ভাইয়া প্রশ্ন করছিলেন আর কি, উনি হচ্ছে যে আপনি বই না পড়ে প্রশ্ন সলভ করলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে না। দুইটা জিনিস মনে রাখতে হবে, ক্লাসে অনেকবার বলছি আবার বলতেছি, আপনাকে বই পড়তে হবে, বই পড়া শেষ করতে হবে 2বার, এরপরে প্রশ্ন সলভ করতে হবে। আপনি যদি বই পড়ার পাশাপাশি প্রশ্ন সলভ করে নলেজ গেইন করতে চান, এটাতে নলেজ গেইন হবে না, কারণ আপনার তো পুরো কনসেপ্ট ক্লিয়ারই হয় নাই। ম্যানেজমেন্টের কনসেপ্ট আসলে আপনাকে অ্যাপ্লিকেশন স্টেজে গিয়ে তারপরে অ্যাপ্লাই করে এটা গ্যাপগুলো কভার করতে হবে।
এটা সায়েন্স না যে মুখস্থ করব অথবা ফর্মুলা শিখবো আগায় যাব। এই জন্য বইটা 2বার পড়তে হবে। বই 2বার পড়ে পুরো কম্প্রিহেন্সিভ একটা আইডিয়া নিতে হবে পুরো জিনিসটা এরকম। এরপরে প্রশ্ন সলভ করবেন, প্রশ্ন সলভ করবেন এক্সাম মোডে। আর ও যেটা বলছে, আপনি যদি ভিডিও দেখেন, ভিডিওর ক্ষেত্রে পজ করতে হবে। আপনি প্রশ্ন দেখলেন, এরপরে উত্তর দেখলেন, এবং দেখে আপনার মনে হলো যে হ্যাঁ উত্তর তো ঠিকই আছে, আসলে আপনি বুঝেন না জিনিসটা। আমি যদি অন্য একটা উত্তর আপনাকে ব্যাখ্যা করে দেই, আপনি সেটাও বলবেন হ্যাঁ ঠিকই আছে, কারণ আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। এই জন্য BCD, ABCD, আমি যেটাই আপনাকে এক্সপ্লেন করে বলবো সেটাই আপনার কাছে শুদ্ধ মনে হবে। কারণ কি, কারণ হচ্ছে আপনার বেসিক নলেজটা হয় নাই। এই জন্য বই 2বার পড়তে হবে। পড়ার পরে আপনি এক্সাম মোডে সলভ করবেন। এক্সাম মোডে সলভ করে অ্যান্সার ভুল হয়েছে, তখন আপনি সেই ভুলের রিজনটা বুঝতে পারবেন, আপনার থটস কি আর রিয়েল থটসটা কি। আপনি যদি এইভাবে না করেন তাহলে আপনি আসলে জিনিসটা ধরতে পারবেন না। ভিডিও যখন দেখবেন, ভিডিও যখন প্রশ্ন দেখবেন, সে প্রশ্ন এবং এক্সপ্লেন করতেছে, তখন পজ করবেন, প্রশ্ন দেখবেন, পজ করবেন, করে আপনি অ্যান্সার কাগজের মধ্যে লিখবেন, এটা আমার অ্যান্সার। তারপরে আপনি তার অ্যান্সারটা দেখবেন, শুনবেন। তার অ্যান্সারের সঙ্গে যদি আপনার অ্যান্সার মিলে যায়, ভালো, সেক্ষেত্রে এক্সপ্লেনেশন এত শোনারও দরকার নাই, ডিস্টর্টেড হয়ে যাবেন। আর যদি না মেলে, তখন আপনাকে ব্যাখ্যাটা শুনতে হবে সে কেন এটা অ্যান্সার দিচ্ছে, আপনি কেন এই অ্যান্সারটা দিয়েছেন। তো এই জিনিসটা তখন ক্লিয়ার হবে। আপনি যদি পজ না করে প্রশ্ন দেখলেন, অপশন দেখলেন, উত্তরও শুনে ফেললেন, আপনার কনসেপ্ট জিন্দিগিতে ক্লিয়ার হবে না। ঠিক আছে না ভাই? ক্লিয়ার? জি, আমি হ্যাঁ, এমনটাই করছি আসলে, জানার ইচ্ছার জন্যই আর করছিলাম। আপনার প্রিপারেশন আসলে রাইট ট্র্যাকে আছে কিনা, এটা ফুল লেন্থ একটা 4 ঘন্টার পরীক্ষা দেওয়ার পর স্কোর দেখে বলা যাবে। তা আপনি যেভাবে বললেন না, কম্প্রিহেন্সিভ যেভাবে বললেন, এটাতে আসলে বোঝা যাবে না। আপনি আপনি যদি একটা 4 ঘন্টার পরীক্ষা দেন, পুরো বই 2বার পড়ে 4 ঘন্টার পরীক্ষা দিলে যদি দেখেন যে আপনার স্কোর ইজ অ্যারাউন্ড 65 এর কাছাকাছি যাচ্ছে, তখন বুঝবেন যে ইয়েস, আমি 1 মাস পরে পরীক্ষা দিতে পারবো। তখন বোঝা যাবে আমি বইটা 2বার ঠিক আছে। পড়ছি, আমি এটা দেখছি, আমি এখন কি করব। এটা দেখে আসলে বলা যায় না ভাই, কারণ কিভাবে পড়ছেন বুঝতেছি না তো আমরা। ঠিক আছে না, না? ওটা, জি, আপনার সাথে আমি যে একমত পোষণ করছি। আমি আসলে এখনো মানে ফুল মকে বসি নাই তো। তো ক্লাস শেষ হওয়ার পরে আমি ভাবছিলাম যে দেবো আর অসুবিধা কি। নাই, আপনি একটা টাইম ফ্রেম ঠিক করে ফেলবেন। আমাদের আগামী এটা হচ্ছে আমাদের অক্টোবর মাস, তো অক্টোবর, আপনি মনে করেন নভেম্বরের 10 তারিখ অথবা 15 তারিখের মধ্যে ফুল মক দেওয়া শুরু করবেন। এইভাবে টাইম ফ্রেম ঠিক করে, তখন দেখা যায় কাজটা সহজ হয়। টাইম ফ্রেম ঠিক করে ফেলতে হবে আর কি। টাইম ফ্রেম মিস হবে, কিন্তু আবার নতুন রিস্কিডিউলিং করতে হবে তখন। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা ছোট্ট একটা ইনফরমেশন একটু শেয়ার করতে চাই। আমাদের মাঝখানে একজন আছেন যে প্রতিদিন পরীক্ষা দিবেন। প্রশ্নের মধ্যে আহ, যেই অ্যাকচুয়াল যে লাইনটার মধ্যে প্রশ্ন করা হয়, এটার মধ্যে আমি 3 ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি ফেস করেছি, এবং একটু কেয়ারফুলি এই প্রশ্নটা পড়তে হবে। এটা হচ্ছে যে একটা সিনারিও দেওয়ার পরে, হোয়াট শুড এ প্রজেক্ট ম্যানেজার ডু, হোয়াট শুড এ প্রজেক্ট ম্যানেজার ডু ফার্স্ট, আর হোয়াট শুড এ প্রজেক্ট ম্যানেজার হ্যাভ ডান। তো এই 3টা প্রশ্নের প্যাটার্নের জন্য কিন্তু এক্সপ্লেনেশন কনসেপ্টটা কিন্তু একটু উত্তরের ডিফারেন্ট হয়ে যাবে। তো প্রশ্ন পড়ার সময় এই 3টা জিনিস একটু মাথায় রাখবেন, যে যদি প্রজেক্ট ম্যানেজার কি করবে এটা জানতে চাচ্ছে, নাকি কি করা উচিত ছিল সেটা জানতে চাচ্ছে, আর কোনটা ফার্স্টে করবে। যদি ফার্স্ট কথাটা থাকে তাহলে ধরে রাখবেন আপনার অ্যান্সারের মধ্যে অন্তত মাল্টিপল কারেক্ট অ্যান্সার আছে। এর মধ্যে আপনাকে প্রায়োরিটাইজ করে বেটার অ্যান্সারটা বের করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা খুব ভালো পয়েন্ট বলছো। সাধারণত প্রসেস বেসড যে প্রশ্নগুলো হয়, প্রসেস বেসড প্রশ্নের মধ্যে এই যে হোয়াট টু ডু ফার্স্ট, এটা প্রসেস যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, কোন প্রসেস, যেমন আমাদের WBS করতে হবে, তারপরে আমাদেরকে গ্যাং চার্ট করতে হবে, তারপরে রিসোর্স এস্টিমেশন, এগুলো হচ্ছে প্রসেস বেসড। তো এইটা ওইখানে তখন বোঝা যায় আর কি। আর যদি জিজ্ঞাসা করে হোয়াট হি হ্যাজ ডান, তার মানে বুঝতে হবে এখানে কিছু ভুলভাল হয়েছে আর কি। তো ভুলভাল করছে, এখন কি কারণে ভেজালটা লাগছে। আর হোয়াট টু ডু নেক্সট, ফিউচারে কি করবে। টু ফার্স্ট, টু নেক্সট, হোয়াট টু ডু, এই জিনিসগুলা রাইটলি যদি আপনি পয়েন্ট আউট করতে পারেন, তখন দেখবেন যে অ্যান্সারটা নিতে পারবেন আর কি। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট, সাব্বাস সোহান। আর কার কি প্রশ্ন আছে? নাই না? সো ক্যান উই ফিনিশ দিস সেশন নাও? ওকে, তাহলে আজকে বোধহয় থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ, বিগ হ্যান্ড ফর ইউ সোহান। থ্যাংক ইউ ভাই। কিপ ইন টাচ, সাথে থাকো। মুস্তাফিজ তো আলহামদুলিল্লাহ আমাদের ইনস্ট্রাক্টর হয়ে যাচ্ছে RMP এর।
জি তোমারও জি ভাই জানি। প্রেজেন্টেশন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, সো ইউ ক্যান থিঙ্ক অন দ্যাট। সেক্ষেত্রে তুমি একটা সফট স্কিল চুজ করো, সফট স্কিল নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আগামী রবিবার ইনশাল্লাহ আমরা আবার ফলো আপ সেশনে আসবো। তো দোয়া রাখেন সবার জন্য, ভালো থাকেন। আর আমি দেখি কতক্ষণে রেকর্ডিং কি করতে পারলাম না করতে পারলাম, আপ করে দিব। আর যদি রেকর্ডিং ঠিক মতো করতে না পারি তাহলে মাফ করে দিয়েন আল্লাহর ওয়াস্তে। ওকে, ভালো থাকেন সবাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম।